মনে ও কে 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 হয় রাইট ভূত এফএম ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 11:59 এবং ঈদ তো প্রায় চলে আসলো এবং শুনতে পাচ্ছি যে রাস্তায় অনেকে অনেক সময় ধরে দেশের বাড়ি যাচ্ছেন, অনেকে ঢাকা ছাড়তে শুরু করেছেন। সুতরাং এই যে রাস্তায় সময় বেশি লাগছে, হোপফুলি আমরা সব জায়গায় আছি এবং আপনার সাথে ভূত এফএম নিয়ে থাকবো সারা রাত এবং আপনার রাতের সঙ্গী হয়ে গেলাম আমরা। শুনছেন সব সময় রেডিও ফুর্তি, সাথে আছি রাস্তাও চলছে ভূত এফএম। আর ভূত এফএম এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ আপনাদের অসংখ্য SMS এর জন্য, আপনাদের অসংখ্য মেইলের জন্য। আমি এখনো দেখতে পাচ্ছি আমার সামনে মেইল খোলা আছে। হাসিবুল হাসান তিনি আমাকে মেইল করেছেন। সোহেল উদ্দিন, সালাম, সামি, শাহরিয়ার আপন আমাদেরকে, এছাড়াও রেজাউল করিম, শারাফত করিম শাহিন এবং আশিক আলম, এরকম অসংখ্য, মানে শেষ করা যাবে না, এরকম অসংখ্য মেল আছে। জুবাইর, নীরব, আবির, এরকম আরো অনেকে আছে। তো মাসুম আমরা শুরু করি। ওকে, তো আমাদের সঙ্গে আমাদের গেস্ট আছে, দুজন গেস্ট ইনফ্যাক্ট আজকে আমাদের সাথে আমাদের এই স্টুডিওতে এত কষ্ট করে রাতের বেলায় তারা আমাদের সাথে এসেছেন আপনাদের সাথে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। তো আপনাদেরকেও বলবো যদি আপনারা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর গত সপ্তাহে যারা SMS করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। গত সপ্তাহে যারা SMS করেছিলেন তাদের কিছু SMS আমরা পড়বো, তবে তার আগে আমরা আমাদের প্রথম যিনি আজকে গেস্ট তার সাথে একটু পরিচিত হই। আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ। আমি উপমা, রামপুরা থেকে এসেছি। তো এই তো আমার কিছু এক্সপিরিয়েন্স আছে আপনাদের সবার সাথে শেয়ার করবো। আমি আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে রাতের বেলায় এত কষ্ট করে আমাদের মাঝখানে আপনি এসেছেন এবং আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছেন। থ্যাংক ইউ। এবং আপনি কিভাবে এখানে আসলেন সেটা একটু বলেন সবাইকে প্লিজ, যে কিভাবে আপনি আসলেন, কেমন করে আপনি এখানে আসলেন। আমি ফার্স্ট ইমেল করেছিলাম, আমি আমার হাজবেন্ড আমরা দুজনই ইমেল করেছিলাম। দেন ওনারা আমাদেরকে ইনভাইট করলো, আসলাম ওনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে। তো মেইলে কাজ হয় তো না, ইমেলে কাজ হয়। আমরা যে ইমেল গুলো পড়ি এটা তো প্রমাণ আপনারাই দেন। আমি প্রথম একটা মেইল করেছিলাম আপনাদের, ওটা খুব সংক্ষিপ্ত ছিল, ওটাতে আমার ফোন নাম্বার দেওয়া ছিল না, তো আমি রেসপন্স পাইনি। রাইট, আমরা সেজন্যই বলি যে আমরা সবসময় নাম, ঠিকানা এবং ফোন নাম্বার এই তিনটা দিলে আমরা কন্ট্যাক্ট করতে পারি। আমি এই ফাঁকে একবার বলেও দেই যে ভূত FM BHOOT ভূত FM @radiofurti.fm এখানে আপনি যদি আমাদেরকে ইমেইল করেন আপনাদের বড় যে সমস্ত গল্প বা কাহিনী যেগুলো আছে সেগুলো অবশ্যই নাম এবং ফোন নাম্বার সহ আপনি ইমেইল করতে পারেন। আচ্ছা, এছাড়াও আমাদের ফেসবুকে গ্রুপ আছে, সেইটাতে আপনার ইচ্ছা করলে অফিসিয়াল গ্রুপ রেডিও ফুর্তির একটা ফ্যান পেজ আছে রেডিও ফুর্তির, সেই সমস্ত জায়গাতে আপনার ইচ্ছা করলে আমাদেরকে হিট করতে পারেন। ওকে, আমরা এখন কি তাহলে সরাসরি ঘটনায় যাবো? হ্যাঁ, যেতে পারি। ওকে, ঘটনাটা আমি বলি যে ঘটনাটা কি এখনকার না বেশ আগে থেকে শুরু হয়েছে? ওকে, যেটা হচ্ছে 2007-এর, এটা 2007-এর আগস্টের ঘটনা। আচ্ছা, আমরা নতুন বিয়ে করেছি, তো একদম মানে আলাদা একটা সংসার, আলাদা একটা জায়গা। তো যেটা হয়েছে যে এটা ঘটনাটা শাহজাদপুরে। তো আমরা একটা বাসা নেই, বাসাটা যেহেতু একদম নতুন শুরুটা, সেটা আমাদের বাসাটা ছিল একটা 7তলা বাড়ির ছাদে। ওকে, ওটা বেডরুমের একটা বাসা, পাশেই কিচেন। তো বাসাটা ছিল এরকম যে আপনার ছাদে উঠতেই হাতের ডান পাশে, তো ওটার 4-5টা ঘোরানো স্পেস, এরকম একটা বাসা। দেন বাসাটাতে ওঠার পর 4-5 দিন পরই আমার কাছে কেন যেন মনে হলো যে বাসাটা সামথিং একটা প্রবলেম, যে কিছু একটা আছে, কিছু একটা হচ্ছে। ওকে, তো ফার্স্ট যেটা হলো একদম শুরুর দিকে এরকম 4-5 দিন পর হঠাৎ মনে হতো রাতের বেলা যে শব্দ হচ্ছে, কোনো একটা সাউন্ড হচ্ছে। তো শব্দটা একদম মানে কখনো কখনো খুব জোরে, কখনো কখনো আস্তে, আবার কখনো কখনো মনে হতো যে ছাদে হচ্ছে, কখনো মনে হতো নিচে হচ্ছে। তো একটা পর্যায়ে ওটা অতটা গুরুত্ব দিইনি, যে হতেই পারে, এরকম হতেই পারে। তো এরপরে
মোটামুটি ওখানে থাকার প্রায় 15-20 দিন পরের একটা ঘটনা বলি, যেটা আমি মেলে আপনাকে লিখেছিলাম। ঘটনাটা হচ্ছে এরকম যে একদিন রাতের বেলা আমার সাধারণত একটু দেরি করেই ঘুমি। তো ওই দিন রাতে বোধহয় 1টার দিকে ঘুমোতে গেছি, আমি ঘুমিয়ে গেছি। তো আমার হাজবেন্ড ও যেটা করলো যে রাত 2:30টার দিকে ও আমাকে দেখলাম খেলতেছে যে উঠো উঠো কিছু একটা প্রবলেম। তো আমি উঠে বসছি যে কি ব্যাপার। তো বলতেছে যে কিছু একটা শব্দ করতেছে, একটু খেয়াল করে শোনো। তো আমি খুব খেয়াল করে শুনতেছি এরকম যে হ্যাঁ ছাদে খুব শব্দ হচ্ছে, যেহেতু আমাদের একদম ছাদের পাশেই, জানালা খুললেই ছাদ। আপনাদের ছাদে না, মানে আপনাদের সামনে যে খোলা যে অংশটুকু সেখান থেকে সাউন্ডটা আসছে। ওকে। তো খুব শব্দ হচ্ছে, মানে শব্দটা এরকম যে একবারে মানে ভেঙে চুরে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো ওইখানে সম্ভবত পাখির একটা খাঁচা ছিল আমাদের জানালার বাইরে। তো ওটা বাড়িওয়ালা বা কারো। তো আমি ফার্স্ট ভাবছি যে ওইটা কোন একটা সাউন্ড যে বাতাসে এটা করছে। তো আমি জানালার পাশে যে দেখলাম যে না ওরকম কিছু না, ওটা ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ছায়ার মতো একটা কিছু জানালা থেকে সরছে আবার আসছে। দেন আমি মানে খুব ভয় পেয়েছি, সোজা কথা। কারণ তখন আমার আরো 4-5 বছর আগের কথা, তো খুব ভয় পাইছি। তো আমি মোটামুটি দোয়া কালাম যা জানি এগুলো পড়তেছিলাম, এরকম একটা অবস্থা। তো এরপরে যেটা হলো যে আমি মোটামুটি আমরা দুজনই সারাটা রাত এই মানে বিভৎস সব শব্দ, মনে হচ্ছে যেন একদম মানে বাড়ি ঘর উড়াই নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো এরপরে যখন ফজরের আজানের কিছুক্ষণ পরে, তো আমাদের পাশাপাশি একজন ভাবি ছিল। আমি ভাবিকে ফোন করলাম, ফোন করে বললাম যে ভাবি বের হইয়েন না, এখানে একটা প্রবলেম হচ্ছে। তো ভাবি বললো যে আমিও শুনতেছি, আপনারাও বের হইয়েন না, আমি তো খুব ভয় পাইতেছি। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি জাস্ট বের হইয়েন না। তো রাতটা গেল, সকালবেলা ঠিক ফজরের আজানের পরপর তো ওই সময়টা আমরা বেরোলাম, আমি ভাবি ও আমরা সবাই বেরোলাম। তো বেরোই যেটা দেখতেছি যে ছাদের মধ্যে মনে হচ্ছে যে কোনো একটা কিছু, মানে কোনো কিছু একটা কাটলে, মুরগি বা কোনো কিছু কাটলে যেরকম ছিটানো রক্ত থাকে না, এরকম ছিটানো রক্ত পুরা ছাদের মধ্যে। আর পিছনের দিকে একটা জায়গা। তো ওই জায়গাটায় মানে আমার আমি আপনাকে দেখে বুঝতে পারছি যে কেমন লাগছে, মনে পড়ে আমার আসলে ওরকম লাগছে। যে তারপর আমি ওই পিছনের দিকটা ওকে আমি বললাম যে এখানে যেহেতু এরকম অবস্থা, তো আমার মনে হয় পিছনের দিকটা যাওয়া উচিত। আর একটা কথা আগেই বলি, যেটা হলো যে ওই ছাদে বাড়িওয়ালা সম্পূর্ণ নিষেধ ছিল, কেউ উঠতে পারবে না, মানে ছাদে যেতে পারবে না, মানে পেছন সামনে ছাদে কেউই যেতে পারবে না। শুধু আমরা থাকি, একমাত্র আমরা যাব, বিকজ আমাদের কাপড় নাড়তে অনেক ধরনের প্রয়োজন থাকে, আমরাই যেতে পারবো, অন্য কেউ না। তো যেটা হলো যে ওকে আমি বললাম, বলার পর ও ওই ঠিক পিছনের দিকটায় গেল। তো পিছনের দিকটায় যে ও ডাকছে, ডাকার পরে আমি যে দেখলাম যে মনে হয় যে 4-5 বছরের একটা বাচ্চা, সে হেঁটে গেছে বাট এক পায়ে। 4-5 বছরের একটা বাচ্চা হেঁটে গেছে এক পায়ে, মানে পায়ের ছাপটা এরকম যে একটা মানুষ হেঁটে গেছে, এবং তার পায়ের ছাপটা খুব ছোট ছোট, দেখে মনে হয় যে 4-5 বছরের কোনো বাচ্চা। তো দেখে তো স্বভাবতই আমরা স্বাভাবিক, মানে ওই সময় ভয়াবহ একটা ব্যাপার। আর ধুলার মধ্যে এটা কি আপনারা দুজনেই দেখেছিলেন? আমরা দুজন নাই, এবং আমাদের একটা ভাবি ছিল পাশে, সেও দেখেছে, আমরা সবাই। তো মোটামুটি ভীষণ একটা ভয় পাইছি। আর ও যেহেতু সাথে ছিল, ওর এক্সপিরিয়েন্সটা ও শেয়ার করতে পারবে যে আরো মানে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর ছিল, মানে বিভৎস সব অবস্থা। এরপরে একটা ঘটনা ওই বাসায়, যেটা হলো যে ও এনে শাওয়ার নিতে গেছিল, মানে আপনার হাজবেন্ড, আমরা তার কাছে পরে আসবো, যেটা আমরা তো ও শাওয়ার নিতে গেছে। তো শাওয়ার নিতে গেছে, তো আমাদের বাথরুমটা ছিল এরকম যে বাথরুমের ওই পাশে আর কিছু নেই, দেয়ালটাই শেষ, তো তার ভেন্টিলেটর উপরে। তো ও শাওয়ার নিচ্ছে, ও আমাকে ভেতরে এসে আমাকে বলতেছে যে তুমি আমার হাত ধরে টান দিছো। শাওয়ার নিয়ে ভিতরে এসে আমাকে বলতেছে তুমি আমার হাত ধরে টান দিছো। তো বললাম কোথায়? বলে হ্যাঁ তুমি ভেন্টিলেটর দিয়ে আমার হাত ধরে টান দিছো। তো আমি বললাম যে ভেন্টিলেটর দিয়ে কিভাবে দিব, যেহেতু একটা 7তলা বাসা, ওটার ওপাশে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না, বিকজ ওখানে কিছু নেই, দাঁড়ানোর মতো বা এরকম কিছু নেই, কোনো জায়গা নেই। তো
ওর মানে আমি ওকে দেখে বুঝতেছি যে কিছু একটা হয়েছে। তোমাকে পরে বললো যে কেউ একজন আমার হাত ধরে টান দিচ্ছে, তখন আমি সাউন্ড নিচ্ছিলাম। তো এরপরে আরো অনেক কিছু ও বাসায় হয়েছে, অনেক ঘটনা। যেমন এমন হয়েছে যে ঘুমায় আসছি, দরজার সিটকিনি বন্ধ করে উঠে দেখি দরজা খোলা। এটা ওই বাসাতেই? ওই বাসাতেই। ওকে, তো আপনার তারপরে বাড়িটা ছাড়ছিলেন না কেন তখনও? আসলে ওই বাসাটা আমরা 6 মাসের মতো ছিলাম। মাত্র 6 মাস? এটা অনেক কম সময়। তার মানে এই সময়ের মধ্যে অনেকগুলো ঘটনা। তো ওই কম সময়টা যে ছিলাম, এরপরে চেষ্টা করেছি যে ওই বাসা ছাড়ার। তো একটা সময় যেটা হলো যে আপনারা দেখবেন যে বাসা ছাড়াটা কিন্তু একটু মুশকিলই হয়ে যায়। একটা বাসা নিয়ে ফেললে একটু মুশকিল হয় ছাড়া। তো ওই ছাড়তে ছাড়তে যতটা সময় লেগেছে। তো আরেকটু বলি, যেটা হলো যে এই প্রবলেমটা কিন্তু আমার পিছন ছাড়েনি। আচ্ছা, এটা থেকেই গেছে। মানে অন্য বাসা যখন চেঞ্জ করে অন্য কোনো বাসায় গেলেন তখনও কি? তখনও আমার সাথে প্রবলেম হয়েছে, আমার সাথে এবং ওর সাথে। ওকে, তো আমার মনে হয় যে আমার হাজবেন্ডের কাছে যদি এর পরবর্তী ঘটনাটা শুনে আবার আমার কাছে, হ্যাঁ সেটাই, আমরা আরেকজন আছেন এবং তার কাছে আমরা তার সাথে একটু কথা বলে নেই। আপনার পরিচয়টা একটু দেবেন? যে জি ধন্যবাদ, আমি জাকি, রামপুরা থাকি। এবং এতক্ষণ উপমা যে গল্পটা বলছিলেন বা ঘটনা বলছিলেন, উপমার হাজবেন্ড হচ্ছে জাকি। তো জাকি কি দেখেছিলেন বা জাকি ব্যাপারটা কিভাবে বুঝতে পেরেছিলেন সেটা একটু শুনি আমরা, যে কি হয়েছিল আসলে ঘটনাটা। আসলে শুরু থেকে আমি কিছু কথা বলতে চাই যে আমি যে ঘটনাটা এতক্ষণ শুনলেন আপনারা, এটা আমার জীবনে প্রথম, আগে কখনো হয়নি। তো এরকম মাথায় ছিল না যে আমি এরকম একটা ঘটনা ফেস করব। রাইট। তো ঘটনাটা যেটা হয়েছে, এর আগে আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে বিল্ডিংটার পাশেই একটা কবরস্থান ছিল। আচ্ছা, এটা এখনো আছে, এটা যেহেতু মোটামুটি বড় একটা কবরস্থান। তো ঘটনাগুলা ঘটার পর দেন আমার বিশ্বাস হয় যে এটা হওয়া স্বাভাবিক। আচ্ছা, যেহেতু আমার আগে কখনো হয়নি। তো আলটিমেটলি যেরকম ও বললো যে আমাদের উপমা বললো, ছাদে ওঠার নিয়ম ছিল না, সম্পূর্ণ লক ছিল, কেউই উঠতো না ছাদে, আমরাও খুব একটা যেতাম না। ওকে। রাতের বেলা যেটা হতো 5-6 দিন পর উঠার, 5-6 দিন পর যেটা ছাদের উপরে একটু শব্দ হতো, যেমন কেউ লাফাচ্ছে, এরকম ছিল। ঠিক এই একই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু সেম ঘটনাগুলো আপনারা দুজনেই দেখেছেন এবং আমি শুনলাম যে আপনাদের পাশের একজন ভাবি তিনিও দেখেছেন এই ঘটনা, এবং ওই যে ছোট বাচ্চা ছাদের উপর দিয়ে এক পায়ে হেঁটে গেলে যেরকম এরকম পায়ের ছাপ আপনারা দেখেছেন। কিন্তু ঘটনা ঘটেছিল একটা উপমার সাথে, যেটা আপনিও একজন উইটনেস, রাইট? মানে সেই ঘটনাটা আমাদের একটু বলবেন। সেদিন আমি বেসিক্যালি যেটা করি, আমি কাজ থেকে ফেরার পর সন্ধ্যা বা রাত হলে আমি গোসল সেরে ফেলি। তো খুব সম্ভবত সেই বাসাটাতেই ইনফ্যাক্ট আমাদের রুম থেকে 20 গজ দূরে ফ্রেশ রুমটা আমাদের। ছাদের একটা একে বলা যায় একটা ছাদের এই যে একদম পাশে। তো যেখানে ও বললো যে একটা ছোট ফেন্সের মতো ছিল, বড়, মোটামুটি বড় হোল করার মতো। তো আমি গোসল করার সময় হঠাৎ করে আমি ফিল করলাম আমার হাত ধরে কেউ টান দিছে। আচ্ছা। ইনফ্যাক্ট আমাদের যে শাওয়ারটার উপরেই ফেন্সটা ছিল, মোটামুটি বড়। তো যেটা হয়েছে আমার মনে হয়েছে, আমি ভাবছি উপমা মাইট বি ও ফান করছে। দেন আমি নর্মালি বের হয়ে গেছি, বের হয়ে যে আমি হাসতেছি ওর দিকে তাকায়। দেন আমি ওকে বলছি যে তুমি ধরছো, আমার হাত ধরছো। ও নিয়ারলি অনেকক্ষণ চুপ করে থেকে বললো যে আমি ব্যাপারটা বুঝতে পারছি, আমি হাত ধরি নেই তোমার। আমার মনে হয় যে এইখানে যেরকম ঘটনাগুলো ঘটতেছে এটারই একটা পুনরাবৃত্তি হয়েছে তোমার এখানে। ওকে, সো আরেকটা ঘটনা আছে যেটা আপনি মেইলে আমাদের শেয়ার করেছিলেন, আপনার সাথে ভয়ঙ্কর একটা ঘটনা আছে। হ্যাঁ, সেটা আমরা একটু জানতে চাই। ঘটনাটা হচ্ছে
এই রমজানের মানে গত রমজানের রিসেন্ট একটা ঘটনা, যেটা হলো আমার শ্বশুরবাড়ি হচ্ছে উত্তরে। তো ওখানে গেলাম, আমার শ্বশুর শাশুড়ি ইংল্যান্ডে যাবে, তো আমাদের দুজনকে রেখে যাবে বাসায়, এরকম একটা অবস্থা। তো থাকলাম। হঠাৎ করে একদিন রাতে মানে মাঝখানে আমার কেন যেন মনে হতো যে বিশেষ করে আমি আমরা যে রুমটাতে থাকতাম ওটা ফ্রেশ রুমে গেলে আমার কেন যেন খারাপ লাগতো। আচ্ছা, আমি কখনোই শাওয়ার নিতে গেলে আমার একটা অভ্যাস আছে যে আমি রাতে গোসলের আগে মানে ঘুমানোর আগে একবার শাওয়ার নিই। তো ওটার সময় আমি কখনোই মানে ওকে আমি বলতাম যে তুমি এখানে বসে থাকো, মানে দরজার বাইরে আমি বসে রাখতাম যে না আমার ভয় লাগছে, এরকম একটা অবস্থা। তো যেটা হলো যে ওই দিনের কথাটা বলি, রাতেবেলা মোটামুটি 3টার দিকে আমি একটু আগেই বোধহয় শুয়েছিলাম যে বই পড়তেছিলাম, তো 3টার দিকে আমার চোখ লেগে আসছে একটু তন্দ্রা মতো। তো হঠাৎ করে আমার মনে হলো যে কেউ একজন আমার পাশে আছে, মানে আমি ফিল করছি না আমি ও ছিল, তো আমার হাজবেন্ডও ছিল, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার পাশে কেউ একজন আছে। তো আমি চোখ খুলে তাকাইছি, তো তারপরে দেখি একটা লোক, আমার স্পষ্ট মনে আছে, বিলিভ মি আমার মানে আমি একদম ঘুমেছিলাম না, একদমই আমি ঘুমেছিলাম না। আমি চোখ খুলে তাকাইছি, আমি দেখতেছিলাম ও শুয়ে আছে, আমি দেখতেছিলাম লোকটা বসে আছে, এবং সেই লোকটা আমাকে পুরো মানে কিভাবে যে সে আমার দিকে তাকাইছে, কিভাবে যে আমাকে ধরছে, মানে আমি এটা বুঝাতে পারবো না। সে আমাকে ধরলো, 2 হাতটা মানে কেমন যেন মনে হলো কি লোকটা উল্টা, লোকটাকে আমার সোজা মনে হয়নি, কেমন যেন মনে হলো লোকটা উল্টা। সে কিভাবে আমার জাস্ট আমার গলা টিপে ধরছে এমন ভাবে যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, তাকে ছাড়াইতে পারতেছি না, আমার সমস্ত শরীর অবশ্যই আসতেছে। তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার মানে ওই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমাকে বোবা ভূতে ধরছে, আমাকে বোবায় ধরছে। হ্যাঁ, আমরা যেটা বলি আমার বলছে আমাকে বোবায় ধরছে, আমি বুঝতেছি আমার বোবায় ধরছে। তো আমাকে যেটা করতে হবে অন্য কাউকে টাচ করতে হবে। আমি যতদূর জানি যে অন্য কাউকে টাচ করলে নাকি এটা ছেড়ে যায়, আমাকে অন্য কাউকে টাচ করতে হবে। তো আমি জাকিকে টাচ করবো। আমি অনেক চেষ্টা করতেছি, ও কিন্তু আমার একদম পাশেই শোয়া, আমি অনেক চেষ্টা করতেছি যে আমি ওকে টাচ করবো, বাট আমি পারতেছি না। তো অনেকক্ষণ ধস্তাধস্তির এক পর্যায়ে আমি ওকে এইভাবে মানে মোটামুটি হাত ছুঁড়ে ওর গায়ে ফেলছি। তো ও ঘুম ভেঙে গেছে, ও ঘুম ভেঙে উঠে ওঠার পরে আমার ওই মুহূর্তে আমার কাছে মনে হলো যে ও উঠে বসছে, লোকটা শ্যাত করে নেমে খাটের ওইখানটায় বসে পড়ছে, এদিকটায় খাটের সাইডে একটা ফাঁকা জায়গা। আমার কাছে মনে হলো, আমি দেখলাম যে লোকটা শ্যাত করে ওইখানে বসে পড়লো। তো এরপরে আমার কাছে মানে এরপর আমার মনে হচ্ছে যে ঘরে কেউ আছে। এরপরে অংশটুকু আমি আমার কাছে শুনবো। জাকি, এরপরে কি হয়েছিল? আপনি যখন উঠলেন ওঠার পর তারপর কি দেখলেন আপনি? আমাকে আমি ঘুম থেকে জেগে দেখি ও কাঁপতেছে খুব জোরে, আমার শরীর জার্ক হচ্ছিল কারণ ও আমাকে ডাকতেছিল, অনবরত চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ খুলতেছে না, এরকম অবস্থা। একটা পর্যায়ে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তুমি আমাকে বলো। তো ও শুধু 2টা কথা বলছে যে এই ঘরে কেউ আছে, এই ঘরে কেউ আছে, লোকটা খাটের নিচে গেছে। দেন আমি নিজেই তখন ও যখন আমাকে বললো, আমি পুরো ব্যাপারটাই বুঝতে পারছি। স্টিল শি ইজ ক্রাইং এন্ড মানে আপনি বলেন মানে জাস্ট আপনি কি দেখলেন? আপনি তো সঙ্গে সঙ্গে আলো জ্বালাই দিয়েছিলেন। আমি যেটা হয়েছে, আমাদের ডিম লাইট জ্বালানো ছিল, বাট আমি তখন আমাদের যে সোডিয়াম লাইট ওটা জ্বালাই। জ্বালানোর পর আমি ওকে বলি যে তুমি কি দেখেছো তুমি আবার রিপিট করো। সে আবার রিপিট করলো এই ঘরে কেউ আছে এবং লোকটা খাটের নিচে গেছে। তখন আমি বলবো, তখন আমি ওকে বাহবা দেওয়ার জন্য বলছি যে এটা কোনো ব্যাপার না, এটা তো ঘুমে দেখছো, আসো উঠে দেখি খাটের নিচে কি। বাট বিলিভ আমি হয়তো আমার মনে হয়েছে যে আমার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, এত ভয়ে ছিলাম। দেন আমি ওকে অনেক কষ্টে নিচে ফ্লোরে নামলাম, নেমে নিচু করে ওকে খাটের নিচে দেখালাম, বাথরুম দেখালাম, খাটের পাশে একটা ছোট্ট প্যাসেজ ছিল ওটা দেখালাম, আলমারির পিছনে একটা চিকন জায়গা ছিল ওটা দেখালাম, খাটে উঠালাম, পানি দিলাম। শি ওয়াজ স্টিল ক্রাইং, ও কাঁদতেছিল।
আর কিছুক্ষণ পর সে বলল যে আমার প্রচন্ড মাথা ব্যথা ধরছে, আমার গলা জ্বলতেছে, আমার বুক ভারী হয়ে গেছে। আচ্ছা, আমি ওকে পানি দিলাম, মাথায় পানি দিলাম। দেন আমি ও গলা যখন হাত দিয়ে ধরতেছে, দেন আমি ওর গলার দিকে তাকালাম। তো কয়েকটা আমি রেড সার্কেল দেখলাম, যেমন আমি যদি কাউকে গলায় দড়ি দিয়ে 4-5টা প্যাচ দিই, তো যদি ওটা যদি টাইট করা হয় নিশ্চয়ই দাগ বসবে লাল। ঠিক সেম দাগটা আমি নিজের চোখে, আমি নিজের হাত দিয়ে ধরে দেখছি। তাকে আমি বললাম, সেও বিশ্বাস করতেছিল না। সে মিররে তাকে দেখালাম, সেও দেখলো। দেন আমাদের কোনো ভাষা ছিল না, আমরা জাস্ট ফজরের আজান পর্যন্ত আমরা ওয়েট করেছি, কোনো কথাই বলতে পারিনি। ওকে, আমরা এটা আসলে এটার কোনো ধরনের কোনো এক্সপ্লেনেশনে যাব না। আমি একটা কথা বলি, সুমন ভাই আমার সাথে এসেছেন এবং আরেকজন আমাদের মাঝে এসেছেন, তার কথা আমি একটু পরে বলবো। কিন্তু সুমন ভাইকে আমি বলছি যে সুমন ভাই একটা ঘটনা, সেটা হচ্ছে যে উনি মেইনলি আমাকে ফোন করে ঠিক এইভাবেই প্রচন্ড আপসেট হয়ে গেছেন। উনি বলছেন যে মানে এটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করাটা ব্যাপার না, জাস্ট উনি আপনার সাথে কথা বলতে চান এবং এই ব্যাপারটা এত বেশি ভয় পেয়েছিলেন যে কোনো একটা যদি সমাধান বা কিছু একটা যদি তাকে বলা যায়। তো এটা আমরা মনে হয় পরে আপনি দেখলেন যে কি অবস্থা। অবশ্যই, অ্যাকচুয়ালি আমি রাসেল তো দেখলেই, আমি একটু আগে ঢুকেছি, পুরো ঘটনা শুনতে পারিনি। রাইট। সো ডেফিনেটলি পরে আমি এটা আমরা শুনবো। বাট আমি একটা জিনিস ক্লিয়ার করি, সবার কাছেই ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে ভৌতিক টিভি শোর প্ল্যানিং করার পর থেকে, ট্রেলার বের হওয়ার পরে, তারপরে ভূত এফএম যখন শুরু হলো, অনেকেই আমার কাছে এই ধরনের প্রবলেমগুলো আমাকে বলছে এবং তারা এক্সপেক্ট করছে যে আমি কোনো সলিউশন দিব। আমি কিন্তু কোনো সলিউশন দেওয়ার মতো মানুষ না অ্যাকচুয়ালি। আমি এই জিনিসে আমাদের ইন্টারেস্ট আছে, আমরা এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করি, আমাদের নিজেদের আমরা নিজেরা কিছু লজিক্যাল এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করি, কিছু জিনিসপত্র আনএক্সপ্লেইনড রয়ে যায় এবং লাস্ট এই 3-4 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমরা কিছু জিনিস বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, জিনিসটা হয়তো বা এরকম, এটা এরকম করলে হয়তো বা ঠিক হবে বা ঠিক হবে না বা এরকম। সো আমাদের সাধ্যের মধ্যে যতটুকু বলার অতটুকুই আমরা বলতে পারবো। আমি অ্যাকচুয়ালি পুরো ঘটনাটাও এখনো জানি না, বাট এখন পর্যন্ত আমি যতটুকু ঘটনা শুনেছি আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার মনে হচ্ছে। সো আজকে যদি তুমি যদি নাও বলতা, আমি ওনাদের সাথে আবার কথা বলতাম এই ব্যাপারটা নিয়ে। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা এবং এই ধরনের সিমিলার ঘটনা আমি আগে থেকে শুনেছি, যে কারণে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। মানে এটা আনকমন কিছু না যে জিনিসটা দেখছি। আমি আমার জাস্ট দু একটা কোশ্চেন আছে যেগুলো আমি আপনার শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে যেমন ডাকটা, এটা 15 মিনিটস পরে কি ছিল? এটা এর 3 দিন পর পর্যন্ত ছিল। 3 দিন পর্যন্ত ছিল? জি। ইনফ্যাক্ট আমার যে বড় বোন, তাকে আমি বলেছি, শুধু একটা মানুষকে আমি শেয়ার করেছি, এন্ড দেন আজকে হয়তো লাখ মানুষ, হাজার মানুষ বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন হচ্ছে যে জিনিসটা কোন টাইমে হয়েছিল, আপনার কি মনে আছে? আপনাদের টাইমটা অ্যাপ্রক্সিমেট একটা? এটা ঠিক সেহরির 1.5 ঘন্টা বা বুঝতে পারছি। রাইট, ওকে। আচ্ছা, আপনাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি। আপনি যে মানুষটাকে দেখেছিলেন, তার চুল কি কার্লি ছিল না প্লেন ছিল, আপনার কি মনে আছে? না, এটা মনে নেই, তবে লোকটার বেশ বড় দুটো চোখ, বেশ বড় দুটো চোখ, লালচে টাইপের, এবং লোকটা আমার দিকে তাকাই ছিল এবং সে হাসতেছিল। আমার এটা স্পষ্ট মনে আছে। এবং এই লোকটাকে আমি প্রথম না, এর আগে আমি অনেকবার দেখছি। অনেকবার দেখেছেন? কি এরকম সিচুয়েশনে? এরকম সিচুয়েশনে, এবং আমি অনেকবার মানে মোটামুটি অনেকবার। আমি মনে হয় 2 মিনিট পরে কথা বলি। ওকে, না আপনার ইনফ্যাক্ট এটা নিয়ে আর কথা বলতে হবে না, পরে আমি আপনার সাথে আবার এটা নিয়ে। হ্যাঁ, আর রাসেলের কাছে আমাদের সাথে কন্ট্যাক্ট করার উপায়, রাসেল খুব ভালো, আমাদের সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে। আমি নিজে ইন্টারেস্টেড ব্যাপারটা নিয়ে আরো ডিটেইল শোনার জন্য। সো আজকে ভূত এফএমের পরে কোনো একটা দিন আমি জাস্ট আপনার সাথে একটু বসতে চাই, যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে। আপনারা যদি চান বসতে, তাহলে
বসে আমি জাস্ট পুরো জিনিসটা আবার আমি একটু ডিটেল শুনতে চাই আর কি। আজকে তো আমার টিমের আরো দুজন সাকিব জীবন কেউ আসতে পারে নাই, দুজনই প্রচন্ড বিজি। ইনফ্যাক্ট আমিও শিওর ছিলাম না আমি আসতে পারবো কিনা। আমি নিজেও শিওর ছিলাম যে আপনি আসতে পারবেন। 9:30টার সময় চিটাগাং থেকে ঢাকা এসেছি। হ্যাঁ আমি সেটা জানি, এই জন্য ভাবলাম যে আপনি চিটাগাংয়ে যাচ্ছেন এটা জানি, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবেন এবং জয়েন করবেন এটা ভালো লাগছে। মানে রাস্তার অবস্থা আমরা অন্য কাহিনী। আমরা এর মাঝখানে শুধুমাত্র জাস্ট একটা গান শুনবো এবং গানটা শোনার পরে বলবো যে গেস্টটাকে আমরা যার যিনি আসলে রিলেশন আছে ডেফিনেটলি তাকে বাংলাদেশের মোস্ট অফ দ্য চেনে, আমার কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। ভালো ফ্রেন্ড এবং তার কিছু এক্সপিরিয়েন্স আছে শেয়ার করবে সে। এক্স্যাক্টলি। তো তিনি আমাদের সাথে স্টুডিওতে আছেন এবং তাকে থ্যাঙ্কস জানাবো। তিনি অবশ্য ওয়েলকাম বলতে পারবেন আপনাদেরকে, মাইক্রোফোন নাই তার কাছে। হ্যাঁ সেটা গান গেয়ে গিয়ে কিছু একটা বলে দিক। মানে এই অনেক গান আছে তাই না, বন্ধু, তারপরে কোনটা যে কোনো একটা কিছু বাজালে হয় আমার মনে হয়। নুপুর নিয়ে একটা গান ছিল না, বন্ধুটা আচ্ছা আচ্ছা নুপুর নিয়ে একটা ছিল। ইনফ্যাক্ট তাহলে নুপুর নিয়ে কি পরে শুনবো? বন্ধু চলে এসছে আমাদের কাছে। ওকে আমরা একটা বন্ধু গানটা শুনে আসি। ইন দ্য মিন টাইম কোনো আমাদের SMS লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। শুনে আসবো বন্ধু। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল এবং আমাদের সাথে রয়েছেন আমাদের গেস্ট, এখনো নাম বলছি না, তার কাছ থেকে শুনবো আমরা। তার আগে আমরা বলি যে আমরা যে জায়গায় ছিলাম ঘটনার, সেই ঘটনার মধ্যে কিছু কিছু জায়গা যেমন হচ্ছে আমাকে স্বাধীন লিখেছেন। আচ্ছা স্বাধীনের SMS-টা আগে পড়ে ফেলি। স্বাধীন কিভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে সেটা জানতে চেয়েছেন। আমি তো বললাম যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে যেভাবে আপনি SMS করেছেন আর কি, আপনার SMS-টা লিখে পাঠিয়ে দিতে পারবেন 9840 নাম্বার। এছাড়াও ভূত FM @radiofurti.fm এই জায়গাতে আপনারা ইচ্ছা করলে আমাদেরকে ইমেইল করে গল্প জানিয়ে দিতে পারেন, আপনার ঘটনা যেটা আছে সেটা জানাতে পারেন। যেমন আমি এই মুহূর্তেই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং তিনি লিখেছেন, হাই আই এম ক্যাসপার নিসান ফ্রম ঢাকা, বাট আমার দাদুর বাসা চাঁপাইনবাবগঞ্জ এবং সেখানে তার দাদু যে বাড়িটা তৈরি করেছিল সেই বাড়িটা তৈরি করার আগে সেই জায়গায় একটা কালী পূজার মন্দির ছিল এবং সেই মন্দিরে হিন্দুরা পাঠা বল দিত। তো যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে তারা মন্দিরটা ভেঙে ফেলে এবং সেখানে তাদের বাড়িটা তৈরি হয় এবং বাড়িতে আসার কিছুদিন পরে তারা শোনে যে তাদের কাছে যে মন্দির সেল করেছিল, মন্দিরের ওই জায়গাটা মানে ওই জায়গাটা যে সেল করেছিল সে মারা গেছে এবং এরপর থেকে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ওই বাসাটা নিয়ে হয়। তার নানা ধরনের প্রবলেম হতে থাকে এবং তিনি যেটা বলছেন যে তার এক খালা তার কাজের মেয়ে স্বপ্ন দেখে যে অনেকগুলো সাদা শাড়ি পরা মেয়ে, মাথায় সিঁদুর দেয়া এবং তাদের সামনে একটা বয়স্ক বুড়ো লোক, এরকম মানে অনেক অদ্ভুত টাইপের স্বপ্ন দেখতে থাকে এবং সে অনেক অদ্ভুত আচরণ করতে থাকে। এরপরে দেখা যায় তাদের বাড়িতেও দেখা যায় যে তাদের বাড়িতে কোনো কাক বসে না, কোনো প্রাণী বসে না। আশেপাশে সব জায়গাতে হয়তো পাখি, কাক এ সমস্ত আছে, তাদের বাসায় এ ধরনের কোনো প্রাণী বা পাখি কিছুই বসে না। এবং দেখা যায় তাদের একটা সিনেমা হল ছিল এবং সেই সিনেমা হলের গভীর রাতে দেখা গেল যে তাদের যে কেয়ারটেকার সে হঠাৎ করে একদিন মারা যায়। পরে জানা গেছিল যে সেই প্রস্তাবটা নিয়ে এসেছিল এই বাড়িটা কেনার। সুতরাং এই বাড়ি নিয়ে অনেক 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 লম্বা একটা মেইল আছে এবং আমরা চেষ্টা করবো তাকে নিয়ে আসার, যদি তিনি আমাদের মাঝে আসতে রাজি হন আর কি, আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করবো। এবং সে এরকম অনেক কিছুই ঘটে কিন্তু
আমাকে এরকম ভাবে আরো SMS আমাকে ইমেল করেছেন সালে আহমেদ সিলেট থেকে, এবং তারও একটা অদ্ভুত ঘটনা আছে যে তাদের একটা নদীর নাম হচ্ছে কাঠাখাল। এই নদীতে অনেক বিস্ময়কর ঘটনা আছে। একদিনের ঘটনা, তিনি নদীর পাড় দিয়ে হেঁটে এক আত্মীয় বাসায় আছেন, হঠাৎ শব্দ পেয়ে থমকে গেলেন। পেছন ফিরে দেখেন যে অনেকগুলো ছাগল একসাথে ঘাস খাচ্ছে, এবং তিনি স্বাভাবিক মনে করে মেনে নিলেন। পরে এলাকাবাসীর কাছে শুনলেন যে এক এক সময় তারা ওই নদীর কাছে এক এক রকম জিনিস দেখতে পায়, এবং কোনো সময় দেখা যায় যে কাঁকড়া, কোনো সময় দেখা যায় যে কুমির, এরকম উদ্ভট টাইপের সব জিনিসপত্র দেখা যায়। তো এরকম অসংখ্য ঘটনা আছে। আচ্ছা, আমার কাছে জাকির কাছে একটা কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনটা করেছেন রিফাত, এবং রিফাত লিখেছেন যে আপনি খাটের নিচে কি দেখেছিলেন? আসলে কি জাকি খাটের নিচে কিছু দেখেছিল নাকি? আমার তো মনে হয় না যে জাকি খাটের নিচে কিছু দেখেছিলেন। না, আমি যখন ওকে নিয়ে খাটের নিচে দেখি, ওটার সম্পূর্ণ সাধারণ চিত্র ছিল, কিছুই ছিল না। রাইট। আচ্ছা, রিসেন্ট কিছু প্রবলেম হচ্ছে, আপনি কি এখন কথা বলতে পারবেন? মানে প্রবলেম গুলো কি হয়েছিল? আচ্ছা, রিসেন্ট কিছু প্রবলেম হয়েছে, যেটা হলো যে গত বুধবারের কথা বলি। গত বুধবারের রাতে, যদিও ঘটনাটা খুব আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, বাট আমার হাজবেন্ড একটা কথা বলা তো স্বাভাবিক হচ্ছে, আমি বলি। যেটা হলো যে গত বুধবার রাতে আমি শাওয়ার নিতে যাই, তো আমাদের সাধারণত ইলেকট্রিসিটি চলে যায়, 1 ঘন্টা থাকে ঢাকাতে, মোটামুটি একটা নিয়ম। তো যেটা হলো যে 8টা বাজার 10 মিনিট আগে আমি শাওয়ার নিতে ঢুকলাম, কারণ 8টাতে ইলেকট্রিসিটি যাবে। তো আমি 8টা বাজে 10 মিনিট আগে শাওয়ার নিতে ঢুকলাম, শাওয়ার নিয়ে বেরোয় আমি মোটামুটি হব। তো আমি শাওয়ার নিতে ঢুকে ঠিক আমার কাছে মনে হলো যে 2-3 মিনিট পরে ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, দেন আমি ওর কাছে চাইলাম যে, ও আমাকে বললো যে তোমার কি বাতি টাতি কিছু লাগবে? আমি বললাম হ্যাঁ দাও। তো ওর মোবাইলের লাইট জ্বালায় আমাকে দিছে। আচ্ছা। তো আমার কাছে মনে হলো যে এরপরে হার্ডলি আমি আরো হয়তো 4 মিনিট ছিলাম ওখানে। আচ্ছা। বাট বেরোনোর পরে ও আমাকে বলতেছে যে আমি প্রায় 1 ঘন্টার উপরে বাথরুমের ভেতরে আমি পরে শুনেছিলাম। 1 ঘন্টা। আপনার কাছে ওই সময়ের কোনো হিসাব নেই? সময়ের কোনো হিসাব আমার কাছে নেই। ওকে। এবং ও মোটামুটি বেশ নাকি হইচই করছে, বাট আমার কানে কিছুই যায়নি। মানে এদিক দিয়ে শব্দ করেছে বা আপনাকে নক করেছে, এবং ওর সাথে নাকি আমি কথাও বলেছি, বাট আমি মনে করতে পারছি না যে আসলে আমি বলেছি কিনা। নাম্বার 1। নাম্বার 2, যেটা হয়েছে যে গত রাতে আমরা একদম সারা রাত জেগেছিলাম। তো গত রাতে আমি রাত 3টার দিকে চা করতে গেছি, চা খাবো, চা করতে গেছি। তো আমি চা করছি, হঠাৎ করে এই বাসাটা, যে বাসাটা এখন আছি, ও বাসাটা আমরা প্রায় 1.5 বছর। 1.5 বছরের মধ্যে আমার টুকটাক স্বাভাবিক ঘটনা ছাড়া এরকম কিছু আমার হয়নি। তো আমি চা করতে গেছি, হঠাৎ করে আমার মনে হলো যে আমার পিছনে কেউ আছে, এবং সে আমার ঘাড়ে হাত রাখছে, এবং পিছনে আমি বিস্কিটের প্যাকেট ফেলছি। তো ওই প্যাকেটটা যে খসখস করতেছে, মানে প্যাকেটের উপরে একটা কেউ পা রাখলে বা একটা কোনো কিছু পড়লে একটা খচমচানি একটা শব্দ আছে না, ওরকম যে শব্দটা, এটা আমি পাচ্ছি। বাট আমি একবার, আমার এত ভয় লাগছে, আমার পুরো শরীর ফুলে গেছে, পুরো গা কাটা দিয়েছে, এবং আমার কিরকম শরীর ভারী হয়ে যায় না একটা, আমার মনে হচ্ছে আমার ঘাম ছুটে গেছে মুহূর্তের মধ্যে। তো আমি একবারও, আমার এতটা সাহস হয় না যে আমি ঘুরে দেখবো যে আসলে পিছনে কি আছে। এবং আমার কাঁধে হাত রাখা, এটা আমি স্পষ্ট বুঝতেছিলাম যে আমার কাঁধে কারো হাত। তো আমি জোরে একটা চিল্লা দিচ্ছি, যাকে এদিকে আসো। তো দৌড়াইছে, কি হয়েছে? আমি বললাম আসো। তো ও গেছে। এরপর আমি খুব স্বাভাবিকভাবে চা বানিয়ে আমি ঘরে চলে আসছি। এবং ওই গতকালকে সন্ধ্যাবেলা যেটা ঘটছে, ইলেকট্রিসিটি চলে গেছে, আমি রান্নাঘরে কিছু একটা করতেছিলাম, সম্ভবত কোন একটা রান্না করতেছিলাম। হঠাৎ করে রান্নাঘরের উপরে যে ইসের মতো দেয়া থাকে, কাবাটের মতো দেয়া থাকে বা থাকে, হঠাৎ করে দেখলাম ওগুলোর মধ্যে কতগুলা খালি বোতল ছিল, পানির বোতল, বয়ম, এই টাইপের খালি কিছু ছিল। হঠাৎ করে দেখলাম ওখান থেকে ঝরঝর করে সব পড়তেছে ইলেকট্রিসিটি যাওয়ার সাথে সাথে। এবং ওখানে অনেকগুলো শপিং ব্যাগ ছিল, সবকিছু নিচে পড়ে গেছে। এবং আমার বাসায় যে বাড়িওয়ালি, সেও এই মুহূর্তে আমার ঘরে বসা ছিল। আমরা দুজনেই
পুরো একদম ভয় পেয়ে গেছি। দেন আমি ওটা উঠালাম, খুব স্বাভাবিকভাবে কারেন্ট আসার পর আমি ওটা উঠালাম, আর কোনো ধরনের কোনো প্রবলেম। আচ্ছা, খুব একটা অদ্ভুত ব্যাপার, খুবই অদ্ভুত ব্যাপার যে আপনার এই প্রবলেম গুলো আছে। আমি এর আগেও একজনের সাথে কথা বলেছিলাম যিনি কিনা যে তান্ত্রিক টাইপের, অথচ আপনি প্রচুর ব্ল্যাক পরেন, আপনার টিপ ব্ল্যাক, আপনার ড্রেসের মধ্যে অনেক ব্ল্যাক আছে। আপনি কি মানে ব্ল্যাক কি খুব বেশি পরেন? হ্যাঁ, আমি ব্ল্যাক খুব বেশি পরি এবং আমার যদি 10টা ড্রেস আমার থাকে তার মধ্যে 9টাই হচ্ছে ব্ল্যাক। এক্স্যাক্টলি, আমি এটা সন্দেহ করেছিলাম এবং এই জন্যই বলছি আপনি ব্ল্যাকটাকে অ্যাভয়েড করতে পারেন। ব্ল্যাক এবং আমাকে একজন কি বলে, আমাকে একজন ওর খুব ক্লোজ একজন ফ্রেন্ড আছে যে এগুলা নিয়ে একটু পড়াশোনা আছে। এক্স্যাক্টলি, আমি অনেকবার বলছি যে তুমি ব্ল্যাকটা, এবং আপনার ব্ল্যাকের উপরে কি আকর্ষণ আছে, মানে ব্ল্যাকের উপরে তীব্র একটা আকর্ষণ আছে। আমি যা কিছু কিনতে যাই আমার কাছে মনে হয় কি ঘুরে ফিরে ওই ব্ল্যাকটা ব্ল্যাকের দিকে চোখ পড়ে। আপনার বাসা থেকে ব্ল্যাক যা কিছু আছে একটু মানে বিশেষ করে ড্রেস এটা, এবং আরেকটা জিনিস আমি শুনেছিলাম, এটা আপনি তো আমার একদমই শোনা, কিন্তু আপনি দেখতে পারেন ট্রাই করে, আমার উপকার হচ্ছিল, সেটা হচ্ছে আপনি ঘুমানোর আগে একটু পারফিউম ইউজ করতে পারেন। এটা আমি সবসময় করি। এটা আপনি সবসময় করেন, রাইট? তবে কালো ড্রেস এবং কালো যা কিছু আছে আপনার বাসার আশেপাশে, তাহলে আমার পুরো বাসা পাল্টাতে হবে, বিকজ আমার বাসায় হচ্ছে যে ম্যাক্সিমাম জিনিস, ফার্নিচার থেকে শুরু করে ম্যাক্সিমাম জিনিসপত্র ব্ল্যাক, রাইট? হোয়াইট। এটা কিন্তু খুব, আমি জানি না, তবে এটা খুব মানে কি বলবো, হ্যাঁ, এটা আমাকে টানে, খুব টানে। আর আরেকটা জিনিস হলো যে এই যে পারফিউমের একটা ব্যাপার বললেন, আরেকটু বলি, আমি এর আগেও আপনাদের শোতে শুনেছি, অনেকে বলেছে, এবং আমার সাথে যেটা হয়, আমি বিয়ের পর আমার হাজবেন্ডকে অনেক বলেছি যে আমি মাঝে মাঝে কিছু গন্ধ পাই, কখনো খুব বেশি সুগন্ধ, যেমন মনে হয় কি যে কিছু তাজা ফুল আমার সামনে এনে কেউ রাখছে। আচ্ছা, আমি ফুল দেখতে পাচ্ছি না, বা ফুল যে আছে এটা বুঝতে পারছি না, বাট তাজা ওই গন্ধটা আমি পাচ্ছি। রাইট। তো হঠাৎ করে মানে, আর এমন সব জায়গায় যেখানে তাজা ফুলের প্রশ্নই ওঠে না, লাইক আমি এখানে বসে আছি, এখানে তাজা ফুলের গন্ধ পাচ্ছি। খারাপ যে গন্ধটা সেটা কিরকম পান? খারাপ গন্ধটা যেমন আজকে আপনাদের সিঁড়ি থেকে আমি যখন উঠতেছি, তখন আমার কাছে মনে হচ্ছে কি যে কেউ পলিথিন অথবা তার পোড়াচ্ছে। আমি ওকে বলতেছিলাম যে তুমি কি গন্ধটা পাচ্ছ, আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম। আপনি উনিকে পেয়েছিলেন নাকি? ও আমাকে বলতেছিল যে হয়তো হবে, হয়তো যে কি কেউ হয়তো কি কয়েল বা কোনো কিছু জ্বালাইছে, এটা গন্ধ। আমার কাছে আমি স্পষ্ট পাচ্ছি যে ওইটা। আর আরেকটা যেটা হয় যে ব্যাড স্মেল আমি একটা পাই যে ইঁদুর পচা গন্ধ। ইঁদুর পচা গন্ধ মানে কোনো কিছু, কোনো এনিম্যাল কোনো মারা টারা গেলে একদম বাজে একটা গন্ধ হয় না, ওরকম একটা গন্ধটা এতই তীব্র যে আমি মাঝে মাঝে অকারণে আমি বমি করি। আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, আমি গন্ধ পাচ্ছি, অকারণেই করছি। বিশেষ করে পোড়া গন্ধ পাওয়াটা এটা খুব একটা মানে অদ্ভুত। পোড়া গন্ধটা আমি খুব কমই পাই, বাট এই যে পচা গন্ধ, অনেক সময় শরীর খারাপ থাকলে এরকম পচা গন্ধ পাওয়া যেতে পারে, কিন্তু পোড়া গন্ধটা পাওয়া একটু খারাপটা না, শরীর খারাপ না থাকলেও হয়। যেমন আমি খুব স্বাভাবিক বসে আছি, কথাবার্তা বলতেছি, হঠাৎ করে মনে হলো যে আমার নাকের কাছে কেউ পচা একটা কিছু ঘুরাচ্ছে, এরকম গন্ধ। আমি বুঝতে পেরেছি। ওকে, আমরা একটা যেটা কাজ করি, আমরা অনেকক্ষণ ধরেই আমরা শুনলাম এগুলো, এবং আপনাকে আর কষ্ট, একটা মিনিট আমি একটা কথা বলবো, যেটা হলো যে আমার হাজবেন্ডের সাথে এই প্রবলেম গুলো যে শুরু হয়েছে, আমার সাথে শুরু হয়েছে অনেক আগে, এবং আমার বিয়ের পর থেকে, মানে আমাদের বিয়ের পর থেকে ওর সাথে প্রবলেম গুলো শুরু হয়েছে। আচ্ছা, এখন উনি নিজেও ভিকটিম? ও নিজেও ভিকটিম। আর ওর আরেকটি জিনিস যেটা হয়, ওর শরীরে কিছু আঁচড়ের দাগ। এক্স্যাক্টলি, ওর শরীরে এবং আঁচড়ের দাগ হয়, যেটা হয় যে আপনি আপনার শরীরে উপর থেকে নিচে আঁচড় দিতে পারবেন, নিচ থেকে উপরে না। রাইট, সত্যি না? তো ওর শরীরে এরকম দাগ হয়, মানে এমন দাগ যে রক্ত বের হয়ে আসবে এখনই, এরকম আঁচড়। তো এটা ধরেন, এটা এখন আজকে একটা দাগ হলো, এটা সেরে যেতে হয়তো একদিন লাগবে, ঠিক একদিনের মাথায় আর একটা দাগ, তাজা এবং নতুন, যেটা কোনো ধরনের কোনো ব্যথা না, কোনো যন্ত্রণা না, কিছু না, রক্ত জমা হয়ে আছে একটা দাগ। আর ম্যাক্সিমাম দাগগুলো হয় 3 আঙ্গুল অথবা 1 আঙ্গুল। আমি ওর শরীরে একটা দাগই দেখছি যেটা 4 আঙ্গুলের। ওকে, এটা হচ্ছে, আমি তোমার কাছে যাই তাহলে। কি মানে আপনি কি, আপনার কাছে এটা কোনো ব্যাখ্যা আছে নাকি? আপনার কাছে আমি কিভাবে হতে পারে এটা? আপনি নিজে করেন না তো এটা, এরকম কিছু মনে হয়েছে? অ্যাটলিস্ট এটা আমি করি। আমি যেটা, আমার নখ রাখার কোনো অভ্যাস নেই, হাতে ব্রেসলেট বা আমি কোনো গলায় কোনো চেইন পরি না, বা আমার যে বিছানা এটা কভারের মধ্যে কোনো চেইনও নাই যে ওইখান থেকে আমার গলায় বা পিঠে বা হাতে আঁচড় হতে পারে।
তো বাসায় যতক্ষণ থাকি ততক্ষণ আমার অলওয়েজ আমি খালি গায়ে থাকি। তো আমি নিজের বডিটা আমি দেখতে পারি যে আমার এটা কোনো পরিবর্তন আসলে আমার চোখে লাগে। লাস্ট বার যেটা হয়েছে, আমার ঠিক ডান পাশের এইখানে এটা হয়তো এই স্ক্র্যাচটা আমার চলে গেছে, ঠিক এটা সারতে না সারতে আমার ঠিক বাম হাতের ঠিক এই আপনি যেটা দেখেন আন্ডারআর্মের কাছাকাছি একদম, ঠিক এখনো ওই দাগটা আমি চাইলে আমি এখন দেখাতে পারবো, এখনো দাগটা আমার আছে। আমি ঘুম থেকে উঠছি, উঠার পর ও আমার দিকে তাকায় আছে, কি হয়েছে বলে যে তোমার হাতে দেখো, কোনো ব্লিডিং নাই, কোনো ব্যথা নাই, বাট আচর। ওকে ওকে, আমরা আবারও এই প্রসঙ্গে ফিরে আসতে চাই। আপাতত আমরা বলি যে আমরা ব্রেকের আগে বলেছিলাম যে আমাদের সঙ্গে নতুন একজন আমাদের আজকে এখানে জয়েন করেছেন এবং তার কাছ থেকে আমরা শুনতে চাই। আমার মনে হয় গলা শুনলে বুঝবে একটু। হ্যালো, সবাই কেমন আছেন? সবাইকে কি বলবো, এইসব ভৌতিক ব্যাপারে শুভেচ্ছা দেওয়াটা কি ঠিক কিনা আমি জানি না ঠিক। তো সবাইকে অভিনন্দন। আপনাদের গল্প শুনলাম এবং খুব ইন্টারেস্টিং, আর আমিও এক্সপিরিয়েন্স করছি। আমার লাইফে খুব কম এক্সপিরিয়েন্স, বাট কিছুদিন আগে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার সঙ্গে। তবু ভাই, তার আগে আমি একটা কথা বলি, আমার এই সমস্ত ঘটনা জানলে বা যখনই মনে হয় যে এরকম কোন একটা ঘটনা ঘটলো, প্যারানর্মাল কোনো কিছু হলে আমি এখন যেটা বলি সব সময় সেটা বলি যে পৃথিবীটা কার তোমার না আমার বলে দাও। সেটা সেদিনও বলেছিলেন। একদম একদম সেটাই। এবং আপনার সাথে কথা হওয়ার পরে কিন্তু আমাদের মেইন ইনসিডেন্টটা হয়েছিল, সেইটাই আমরা আজকে শুনতে চাই। কিন্তু ওটা ভালো হয়েছে, কিন্তু সবাই একটা এক্সপিরিয়েন্স করলো আর কি এরকম ধরনের কিছু। আমি যেহেতু শুনেছি কিছু কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা আপনাদের কতদিন ধরে হচ্ছে? এটা আনুমানিক কত বছর ধরে এই জিনিসটা? আমার সাথে আমি স্টিল 26, আমার 25 শেষ হবে, এটা হচ্ছে আপনার এই তো মার্চে। তো আমার মোটামুটি 12-13 বছর বয়স থেকে আমার সাথে এটা শুরু হয়েছে, এবং এটা শুরু হয়েছে আমার বাবার বাড়ি থেকে। আলটিমেটলি ওখান থেকেই শুরু হয়েছে। কেন শুরু হয়েছে এটা কি আমি বলবো? এটা কি বলা হয়েছে একবার? না, এটা বলা। আচ্ছা, তাহলে একটু বলুন। শুরুটা হয়েছে এই জন্য যে আমার বাবা একটা বাড়ি কিনেছে। তো ওটা কেনার পর থেকে আমরা বাড়িটা করার পর আমরা যখন ওই বাড়িতে উঠেছি, প্রত্যেকটা মানুষের সাথে, আমাদের বাড়িতে যতজন বাসিন্দা প্রত্যেকটা মানুষের সাথে এরকম হয়েছে, এবং প্রত্যেকটা মানুষই মোটামুটি ইয়া হয়ে গেছে যে উতরাই গেছে ব্যাপারটা। বাট আমি ওই জায়গাটা আটকাই গেছি কেন জানো, আমি জানি না কেন। আর আমার বাবার বাসাটা হচ্ছে বরিশালে। আমার নানা বাড়ি বরিশাল, তো মিলে গিয়েছে। তো আমি কি বলবো, এটা আমাদের ওই ফ্যামিলিটাকে একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং স্টিল যেতে হচ্ছে। ওকে। তো আমি জানি না, আমার বাবা মা হয়তো যদি কোনো চান্স দিত সেক্ষেত্রে আমি অবশ্যই সুমন ভাইকে বলতাম যে আসেন আমার বাবার বাড়িতে দেখে যান, কিন্তু আমি জানি না ওরা দিবে কিনা। আমরা তো সবসময় এই ধরনের ঘটনা শোনার পর ডেফিনেটলি কেউ যদি আমাদের বলে তখনই আমরা যাই। সেটাই যেটা হয়, এখনো হয় যে ওদের বাসায় কেউ হাঁটতেছে, সে দরজা খুলতেছে, নামতেছে, পানি ঢালতেছে, গোসল করতেছে, এটা প্রতি রাতে এবং প্রতিটা মানুষ শুনতেছে। আমি আপনাদের এই ঘটনা যত শুনছি ততই অ্যাকচুয়ালি আমি আরো বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছি ব্যাপারটা নিয়ে। সো ডেফিনেটলি আমি আপনাদের সাথে পরে কোনো একদিন অবশ্যই আমি কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। আর 3 আঙ্গুলের খামচির ব্যাপারটা, এই দাগের ব্যাপারটা, এটা খুবই কি বলবো, খুবই ইন্টারেস্টিং, খুবই অ্যামেজিং। আমি আপনাকে ডিসবিলিভ করছি না, আমি বলতে যাচ্ছি এই কারণে, এই জিনিস আমি নিজে উইটনেস করেছি, আমি দেখেছি 3 আঙ্গুলের ব্যাপারটা। আমরা সিলেটে গিয়েছিলাম একটা ইনভেস্টিগেশনে, যেটা নিয়ে রাসেল অনেক আগে আমরা একবার কথা বলেছিলাম, জুজু। একদম ওই যে কৌশিকদা বললেন ইন্ডিয়ান ঘটনা, আপনি বললেন যে সিলেটে এরকম একটা, এবং ইন্ডিয়ার বর্ডারে, সো জিনিসটা অ্যাকচুয়ালি ওই একই এরিয়াতে। সো ওইখানে আমরা 3 বার গিয়েছি 1 মাসের মধ্যে, এবং প্রতিবারই আমরা মোট 9 দিন ছিলাম। 3 দিন 3 রাত, তারপরে আবার একটা ব্রেক, আবার 3 রাত, আবার একটা ব্রেক, প্লাস 3 রাতের 3rd ডেতে, 9th ডেতে, 9th নাইট অ্যাকচুয়ালি কিছু ইনসিডেন্ট হয় আমাদের টিমেরই, যেটা আমরা হোপফুলি টিভিতে সবাই দেখবে। বাট তার আগে আমরা
তেমন কিছুই পাচ্ছিলাম না ওখানে। বাট ওটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে একটা রুমের, স্পেসিফিক একটা রুমের দরজার বাইরে সকালবেলা আমরা আঁচড়ের দাগ পেয়েছিলাম, এবং এটা হচ্ছে 3 আঙ্গুলের। এবং আমি জানি না আপনার দাগটা কিরকম, বাট ওটা হচ্ছে প্রচন্ড সূক্ষ্ম, মানে অ্যাজ ইফ শুয়ের মতন। একটা নখ গুলোকে যদি আমি চিকন করে অথবা শার্পনার দিয়ে যদি পেন্সিলের মতন শার্প করতে পারি, আলপিন দিয়ে যদি টানটা দেওয়া যায়, এরকম ব্যাপারটা অনেকটা ওরকম ছিল। এবং তারপরে পরে আমাদের কিছু ইনসিডেন্ট ওখানে হয়, যেটা আমি এখানে বলছি না, বিকজ আমাদের কিছু ব্যাপার আছে, রাসেল জানে, সবাই জানে যে আমরা সবকিছু এখনই রিভিল করতে পারছি না আমাদের টিভি শোয়ের কারণে। বাট আমাদের বেশ কিছু ইনসিডেন্ট হয়েছিল, হ্যাঁ, এবং এই 3 আঙ্গুলের ব্যাপারে আমাদের ইনসিডেন্ট আছে আর কি অনেক। সো এই কারণেই আমার কাছে আরো ইন্টারেস্টিং লাগছে যে আমরা এই লাস্ট 1.5 বছর ধরে অনেক জায়গায় ঘুরছি, অনেক কিছুর আমরা অনেক ঘটনা শুনেছি। যেমন এই গন্ধের ব্যাপারটা তো খুবই কমন। মাসখানেক আগে একজন আমার সাথে যোগাযোগ করেছিল এবং সে বলেছিল যে তার পাশে এরকম এই সেম প্রবলেমটা হচ্ছে, এই গন্ধের ব্যাপারটা। এবং এর আগে আমরাও অনেক জায়গায় গিয়ে গন্ধ পেয়েছি, বাট আমি পার্সোনালি আমরা যেই গন্ধের যেই এক্সপেরিয়েন্সটা হয়েছে আমাদেরটা একটু উইয়ার্ড। এখনো পর্যন্ত আমরা বলে বুঝাতে পারিনি কাউকে গন্ধটা কিসের ছিল। আপনারা তো তাও ডিফাইন করতে পারছেন, আমরা এখনো পারছি না। আমি তবুকে বলেছি যে বাজে একটা গন্ধ, বাট গন্ধটা যে কিসের এটা ঠিক বলে বোঝাতে পারবো না। এবং আমাদের এক ক্লোজ এক ছোট ভাই, সে তার পুরান ঢাকায় বাসা ছিল, এখনো আছে। ইনফ্যাক্ট ওই বাসায় একদিন রাত্রেবেলা সে বসে মুভি দেখছিল, এবং মুভি দেখতে হঠাৎ তার মনে হলো কি যে তার ঠিক পেছনেই ডাইনিং টেবিলের ওইখানে কেউ একজন বসে আছে, এরকম একটা কিছু। তারপর একটা ফিলিং হয় যে এরকম কেউ একজন আছে, এবং তারপর তার তখন ভয় লাগা শুরু করলো। সে ভয়ে সে ঘাড় ঘোরাচ্ছে না, সে মুভিটা দেখছে না, মানে মুভিটা একদমই এনজয় করছে না, সে জাস্ট টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, যে সে মাথা পর্যন্ত ঘোরাচ্ছে না। ঠিক তখন তার মনে হলো কি যে তার পিছন থেকে মানে জিনিসটা কাছে আসছে, এবং তার সোফারই আরেকটা কর্নারে কেউ একজন এসে বসেছে, এবং সে তখন একটা গন্ধ পায়। এবং গন্ধটা পাওয়ার পর সে বাম দিকে তাকায়ও না, সে দৌড়ে তার রুমে চলে যায়, এবং টিভি অন করা, ডিভিডি প্লেয়ার অন করা অবস্থায় সে তার রুমে দরজাটা লাগিয়ে দেয়। সো এই ধরনের ঘটনা আমি আরো শুনেছি, এবং আমি এই ঘটনাটা এই কারণে বললাম, বিকজ যে আমাকে বলেছে তাকে আমার অ্যাকচুয়ালি ট্রাস্ট না করার কোনো কারণ নেই। তার কোনো কারণ ছিল না আমাকে এটা নিয়ে একটা মিথ্যে কথা বলার। এই ঘটনাটা আমি অনেক আগে শুনেছি, এবং তখন এই ভূত ইস্টের প্ল্যানও হয় নাই, ভূত এফএমও শুরু হয়নি। নর্থদের যে সে একটা জুসি স্টোরি আমাকে দিবে, আমি এটা এখানে এসে বলবো বা টিভি দেখবো, এরকম কোনো ব্যাপারও ছিল না। সো এটাই বলছি যে আপনাদের কাছ থেকে আমি যে ঘটনাগুলো শুনছি সব কিছুর সাথে আমি কোনো না কোনো একটা ঘটনার মিল খুঁজে পাচ্ছি, এবং যেই কারণে যতবার একটা করে কথা বলছেন তত আমার কাছে আরো ইন্টারেস্টিং লাগছে যে অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন। এবং এই আঁচড় বা এই শরীরের স্কার এই টাইপের আমি অ্যাকচুয়ালি কোইন্সিডেন্সে খুব একটা বিশ্বাস করি না, এটা আমার ফ্রেন্ডরা জানে। আমি সবসময় বলি কোইন্সিডেন্স, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ কোইন্সিডেন্স বা কিছু, সবকিছুরই কোনো একটা রিজন থাকে, কোনো একটা কারণে হয়, রিয়াকশন বা অ্যাকশন যেটাই বলি। এই যে আজকেও উনারা আসলে আমি কিন্তু জানতাম না যে আপনারা আসবেন। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত আমি কিন্তু আপনাদের নামও জানি না, ফ্রেন্ডলি স্পিকিং। আপনার সাথে আমার ফর্মালি পরিচয় হয়নি, আমি এসে দেখছি আপনারা এখানে আছেন, আপনারা ডাক নিয়ে আলাপ করছেন, এবং আজকে আমি আর তপু যখন আচ্ছা আপনার নামটা আমি শুনে নিই। আচ্ছা, আমি উপমা। আচ্ছা, আর আপনার নাম? আর আমি হচ্ছি জাকি, আমরা হাজব্যান্ড ওয়াইফ। আচ্ছা, হ্যাঁ, ওটা বোঝা গেছে ভালো শুনে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই কিছুক্ষণ আগে আসার আগে তপুকে বললাম যে তপু চলো তুমি জাস্ট এই শ্রীপুরে লাস্ট উইকে যে কাহিনীটা ঘটেছে, তুমি যা এক্সপিরিয়েন্স করছো ওইটা বললেই হবে। এবং ওই ঘটনার মধ্যে একটা এইরকম স্কারের একটা ব্যাপার আছে। সো খুবই ইন্টারেস্টিং। মানে আজকে আসার সময় তপু বলছিল যে আমি এই ঘটনাটা বলবো, আমার মাঝে ঠিক আছে, এবং আসার পরে আবার এখানে শুনছি এই ধরনের ঘটনা। তাই না তপু? মানে আমরা যখন আগে ভিডিও দেখে আসলাম, হ্যাঁ, এবং কারো মানে আমরা গল্পটা পরে বলছি আর কি, বললে তখন বোঝা যাবে। এবং টু হ্যাভ মানে প্রুফ, তো প্রথম স্কারের ভিডিওটাও করে আমার আইফোন দিয়ে। ওকে, হ্যাঁ, সো ওই ইয়েটাও আছে। যেমন আজকে যে মিস্টার জাকির নিজে এসেছেন, উনি যেমন বলছেন যে আমি এখন শার্ট করে দেখে দিতে পারি যে আমার এখানে দাগ আছে, আমাদের কাছে একটা ভিডিও আছে। তো এটা মজার ব্যাপার যে মানে কোইন্সিডেন্স বলে আমি ঠিক বিশ্বাস করি না, বাট খুব ইন্টারেস্টিং লাগছে ব্যাপারগুলো। এর আগে আরেকদিনও ওইরকম এই ভূত এফএমে
আসার আগে ওই ফাঁসির দড়ির গল্পটা যখন বলতে গেলাম ঠিক সেই দিন ওই জিব্রানও আমাকে একটা ঘটনা এসে বললো যে একটা ফাঁসির দড়ির ঘটনা একদম। তখন আমি বললাম যে জিব্রান আমি এরকম একটা ঘটনা বলতে গেছি, তুমিও আসছো, তুমি এটা পরের এপিসোডে বলো। পরের এপিসোডে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে যে এই জিনিসগুলো যে মিলে যায়। আমি হয়তো আমরা লজিক্যালি বলতে পারি যে অ্যাকচুয়ালি ভূত প্রেতের স্টোরি হচ্ছে সবই সিমিলার, সো হয়তো বা মিলে যাচ্ছে বা কিছু, বাট দেন এগেন মানুষজনের বিলিভ করা বা বিলিভ না করা এটা যারা পার্সোনাল ব্যাপার একদম। এই জিনিসটা এর আগে আমি একদিন বলেছি, আমি আবার বলছি, আজকে অনেক শ্রোতা আছেন রেডিও ফুর্তি অনুষ্ঠানটা শুনছেন, তাদের আবার বলি যে আমরা এখানে এই যে সেই গল্প বলছি, আমরা যে ঘটনাগুলো বলছি, এই ঘটনাগুলো আমরা কিন্তু আপনাদের বলছি না যেগুলো আপনাদের বিশ্বাস করতে হবে। আপনাদের বিশ্বাস করানোর জন্য রেডিও ফুর্তি এই অনুষ্ঠান বানাইনি, আমরাও বানাচ্ছি না। রেডিও ফুর্তিতে একটা অনুষ্ঠান বানানো হয়েছে, রেডিওতে মানুষজন শুনবে, এনজয় করবে। এনজয়মেন্টটা অনেক রকম হতে পারে। আমরা ছোটবেলায় কিন্তু ভূতের গল্প এনজয় করতাম, একদম ভয় পেতাম, ভয়টাই কিন্তু এক ধরনের এনজয় করা, এটি কিন্তু একটা আমাদের জন্য এন্টারটেইনমেন্ট ছিল, একদম। আমরা ওই যে এই এক্সাম্পলটা অনেকবার দিয়েছি, স্টিফেন কিং এর একটা ভয়ের বই আমরা যখন পড়ি, আমরা কিন্তু এটা পড়ি বিলিভ করার জন্য না, আমরা পড়ি ভয় পাওয়ার জন্য। এবং আমরা যখন পড়ছি তখন কিন্তু আমরা জানি যে এই জিনিসটা মিথ্যে, এই জিনিসটা মানানো, তারপরে আমরা ওটা পড়ি বা আমরা ওটা মুভি দেখি। সো এখানে আমাদের যেই ঘটনাই ঘটছে আমাদের লাইফে বা আমরা যেই অ্যাজাম্পশন দিয়ে, আমরা যেই এক্সপ্লেনেশন দিয়ে আমরা যে ঘটনাগুলো বলছি, এগুলো মানুষজনের বিলিভ করতে পেরে কোনো কথা নাই না। সো এই ঘটনার সত্যতা যাচাই করার এখানে কোনো কোশ্চেন আসতেছে ইন দ্য ফার্স্ট প্লেস। আপনার যদি ভালো লাগে আপনি শুনবেন, আপনার যদি ভালো না লাগে আপনি শুনবেন না। আপনার ভালো লাগলে ভালো, ভালো না লাগলে খারাপ আমার জন্য, আমার একটা শো করছে ব্যাপারটা হচ্ছে ওটাই। কিন্তু দেন এগেন আমি আজকে এই যে এখানে যে উপমা সে বসে আছে, উনি যে আমাদের কথা বলছে, কথা বলতে বলতে আমি দেখেছি ওনার চোখে পানি চলে এসেছে। আপনারা যে যত যাই বলেন, আই এম সরি টু সে, আপনারা যে যত যাই বলেন, এই চোখের পানি এত সস্তা না, এগুলা এত সহজে একটা মানুষ দিয়ে দেয় না। হ্যাঁ, একদম কোনো কারণ থাকে। সো আমি বলছি না যে আপনারা বিলিভ করেন, বাট আমি এটা বলবো না যে আপনি এটা ডিসরেসপেক্ট করেন। এটাই আমার কথাটা, এটাই। আমি একটা কথা সবসময় বলি, যারা আমাদের এখানে আসেন তারা যেটা এক্সপেরিয়েন্স করেছেন সেটাই বলছেন। এখন সেটা যদি সত্য মিথ্যা বা এরকম ভাবে যদি মাপতে চায়, তাহলে সেটা খুবই ভুল হবে। আমার মনে হয় যে শুনে আপনি আপনার আমাদের বাংলাদেশের সবচাইতে বড় সেটা সব আমি বলি সেটা হচ্ছে যে আমি বলি মতামতটা তো দিবেই, এবং মতামতের আগে আমি একটা খুব সুন্দর বিশেষণ যোগ করি, সেটা হচ্ছে যে সুচিন্তিত মতামত। মতামতটা খুবই সুচিন্তিত হয়, হ্যাঁ, যেটা একদম যোগ বিয়োগ গুণ ভাগ করে। তার ওই একটা কথা আছে না যে মনে, যেমন আমরা এখানে এখন দুজন মিউজিশিয়ান, আমি আর তপু, রাইট, আমরা দুজনেই গান গাই। সো আমাদের গান দুজনের দুই ধরনের। হ্যাঁ, সো আমাদের গান কিন্তু সবাই পছন্দ করে না, কেউ খুব পছন্দ করে, কেউ খুব অপছন্দ করে। হ্যাঁ, কেউ কেউ মিডিয়াম, আমি এক্সট্রিম জিনিসগুলো বলছি। কেউ আমাদের কাছে এরকম মেলও আসে, এটা কি অ্যালবাম বাইর করছেন, এই অ্যালবাম অনেক কথা বলে। আবার কেউ কেউ বলে এটা কি অ্যালবাম বাইর করলেন সঙ্গে। হ্যাঁ, এইটাই আর কি। একটা মানুষের তো পক্ষে সম্ভব না যে সবাইকে, একটা মিউজিশিয়ানের পক্ষে সম্ভব না সবাইকে। সো সেইম ভাবে এই ভূতের গল্প বা ভূতের রেডিও অনুষ্ঠান বা ভূতের টিভি অনুষ্ঠান বা প্যারানর্মাল জিনিস, এগুলো সবার পছন্দ হবে না, সবার ভালো লাগবে না। কেউ বলবে খারাপ, কেউ বলবে ভালো। দুটোই দরকারি, দুটোই দরকার আছে। আমি অনেক আগে একবার ইয়েতে গিয়েছিলাম, আপনার তোমার এই অনেক আগে কথা, ছোটবেলায় প্যারিসে ঘুরছি, বাসাগুলো দেখছি, আব্বা আম্মা বলছে দেখো কি সুন্দর বাসাগুলো, খুব সুন্দর করে বানানো, কি সুন্দর ডিজাইন। আমি দেখে বলছি যে কি জানি আমার কাছে অতটা ইন্টারেস্টিং লাগছে না। সো হঠাৎ করে একটা সময় একটা জায়গায় গেলাম, ওখানে বাসাগুলো খুব ভালো লাগলো। পরে আমার বড় ভাই আমাকে বললো যে এই বাসাগুলো কেন ভালো লাগছে জানো? আমি বললাম যে কেন? তো মাঝখানে কয়েকটা খারাপ বাসা আছে, বাজে, তুমি কম্পেয়ার করতে পারছো, আগে তুমি কম্পেয়ার করতে পারো। সেটাই আমার কথা হচ্ছে যে ভালো খারাপ থাকবি। এখন যদি আমার গান কেউ কেউ পছন্দ না করে, কেউ কেউ যদি পছন্দ করে, সবাই যদি বলতো যে আমার গান বা তপুকে বলতো তপুর গান ভালো লাগে, তখন কিন্তু আমরা অতটা খুশি হতো, অতটা ভালো লাগে একদমই না। কেউ কেউ খারাপ বলে, কেউ কেউ ভালো বলে, ভালোর মজাটা পাওয়া যায় একদম। সেম ভাবে কেউ যদি বলে আমার গানটা খারাপ হয়েছে, ডেফিনেটলি আমার মন খারাপ হতেই পারে একদম। বাট তখন আমি এই জিনিসটা চিন্তা করি যে আজকে হয়তো বা এই মানুষটার আমার গানটা ভালো লাগছে না, বাট আমি দুইটা মানুষকে চিনি যাদের ভালো লাগে। তো আমি এই অনুষ্ঠান এত কথা বলছি অফ দ্য ট্র্যাক, এইগুলো বলার কারণ একটাই, সেটা হচ্ছে যে
আমি আজকে চোখের সামনে দেখলাম যে একটা কাপল এখানে এসেছে আমাদের সামনে বসা, তারা গল্প বলছে এবং তারা কিভাবে ইমোশনালি ইনভলভ জিনিসটার মধ্যে। একদম আমার কথা হচ্ছে যে ওইটাই যে আমরা যদি এখন সবকিছুরই এক্সপ্লেনেশন দিতে চাই যে এইটা হচ্ছে এটা এই জিনিস এক্সিস্ট করে না, এটা এটা তো হবে না। মানে আমার কথা হচ্ছে যে আজকে যদি আমরা সবকিছুর এক্সপ্লেনেশন দিয়ে যদি বলে ফেলি যে এটার রেজাল্ট হচ্ছে এটা অ্যাকচুয়ালি এই জিনিসই হয়েছিল, তাহলে তো অ্যাকচুয়ালি আমাদের এই পুরো পৃথিবীর মানব জাতির আর কিছু শেখার নাই। সবকিছু অবভিয়াস না তো আমাদের ওয়ার্ল্ডে, আমাদের আর কিন্তু তাই না, তবু আমাদের আর কিছু শেখার নাই। আমাদের একটা কথা অ্যাড করতে চাই একদম, সেটা হচ্ছে গিয়ে এই যে ওনাদের চিন্তা করেন এই কথাগুলো তাদের কিন্তু এক্সপ্রেস করার মতো তার স্কোপ ছিল না। আছে কিন্তু তারা পারতেছে যে মানুষকে বলতে শেয়ার করতে পারছে যে আমাদের প্রবলেমটা আছে। দিস ইজ এ বিগ থিং আমি মনে করি। কারণ যাই হোক ওনাদের সাথে যাই হচ্ছে অনেকের কাছে হয়তো এটা বিলিভ করছে না, কিন্তু তারা তো বলতে পারছিল না কাউকে। হয়তো অনেকে হেসে উড়াই দিতেছিল যে এটা কি হচ্ছে, কিন্তু কোনো একটা জায়গা আছে। শুনবে যেটা বলে যে ওনার চোখের পানি কিন্তু এত সস্তা না, সেটাই ওনার ওই ফিলিংসটা আসছে দেখে, ওই বাজে খারাপ ভাবটা আসছে দেখে তার চোখের পানি আসছে। তো আমাদের এটা একটু মানে ইফ উই ক্যান শেয়ার অ্যান্ড যদি চিন্তা করি তাহলে মনে করি যে যেই প্রবলেম হোক সলভ করা সম্ভব। সেটাই আমাদেরও কথাটা সেটাই। এবং আমি বলবো যারা আপনারা SMS করে আপনাদের ঘটনাগুলো জানাতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। রবিন লিখেছেন যে তার কাছে খুব ভালো লাগছে এবং তিনি ভয়ে ঠান্ডা হয়ে গেছেন। আচ্ছা, আমরা ভয়টুকুই চাই আসলে, যে ভয়টুকু আপনাদের ভালো, ভয় পেলে ভালো, একটু ভয় পান অসুবিধা সেটাই। বিদ্যুৎ গুলশান থেকে লিখেছেন আমাদের আজ আপনাদের প্রোগ্রামটা এনজয় করে থার্সডে নাইটে করা যায় কিনা। আমাদের তো ইচ্ছা যে প্রতিদিন করবো, আপনারা কি বলেন? মারুফ লিখেছেন যে সরি দিস ইজ আচ্ছা তিনি বলছেন যে দিস ইজ ডেভিল অর জিন। আচ্ছা তিনি আপনাকে যেটা উপমাকে তিনি একটা ইয়ে করেছেন, অ্যাডভাইস করেছেন যে আপনি মাথার কাছে কোরআন রাখতে পারেন, কোরআন শরীফ রেখে ঘুমাতে পারেন। আমাদেরকে উস্কানি নামে একজন SMS করেছেন এবং তিনি বলছেন যে আয়াতুল কুরসি পড়তে মানে যখন ঘুমাবেন ঘুমানোর আগে। আর আমি বললাম যে কালো ড্রেস একটু কম পড়বেন। যাই হোক, আপনারা যারা এখনো আমাদের SMS করেননি, ইচ্ছা করলে আমাদের সাথে SMS করে শেয়ার করতে পারেন। শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। bhootfm@radiofurti.fm এখানে আপনারা ইমেল করে আপনাদের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আপনারা বলতে পারেন। এবং গান যেহেতু আপনারা খুব হেট করছেন ইদানিং বুঝতে পারছি, সুতরাং আমরা তবু হয়ে গেছে চলে আসি। অবশ্যই গান নিয়ে না, ঘটনা শুনি। ঘটনা সেটা হচ্ছে সুমন ভাই আমাদের বাসায় আজকে 4 বছর হয়ে যাচ্ছে। তো এবং উনি খুব শীঘ্রই চেঞ্জ করবেন আর কি, নিজের বাসায় গিয়ে উঠবেন। আচ্ছা, ওনার সাথে এই দীর্ঘ 4 বছরে ওনার শ্রীপুরের বাসার যেই কাহিনী শুনেছি, ওনার ওখানে মিউজিক হোক বা এইসব এক্সট্রা স্পিরিচুয়াল, আমি এখানে একটা ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে এই শ্রীপুরে আমাদের একটা বাংলো আছে, রাইট? সো ওখানে আমরা যাই, ওখানে আমরা মাঝে মধ্যে থাকি। কেউ কেউ বলে এই বাসাটা হন্টেড, কেউ কেউ বলে কিছু না। কয়েকদিন আগে একজন আমাকে বলেছে যে ভূত FM এর চ্যানেলে কেউ একজন লিখেছে যে এই বাসায় গিয়ে আমি অনেক থেকেছি, ওখানে রাতের বেলা কুকুরের ডাক ছাড়া কিছু শোনা যায় না, এটা পুরো ভুয়া, এই বাসাটার কিছু নাই। এবং সে ক্লেম করেছে সে আমার কোনো আত্মীয় হতে পারে, আমি জানি না কে। বাট একটা জিনিস আমি বলি, ওটা একটা হ্যাচারি, ওটার ভিতরে কোনো কুকুর নাই, ওখানে কুকুর ব্যান্ড। সে যে কুকুরের আওয়াজ পেয়ে থাকে, তাহলে আমি সরি টু সে ওটা হয় সে মিথ্যা কথা বলেছে, আর না হলে একটু কুকুর ছিল। আর আরেকটা ব্যাপার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে এই বাসাটায় তপু অনেকদিন ধরে যাবে বলছিল। প্রথমে একবার আমার একটা মিউজিক ভিডিও শুটিং এর সময় সে গিয়েছিল, গিয়ে ওই একটা রাত আমরা থাকিনি, আমরা চলে এসেছিলাম। ওইটার একটা ঘটনা আছে, ওইটা তো এখন বলতে পারবে না, এটা আমাদের ভৌতিষ্টের ফার্স্ট এপিসোডের ঘটনা। আচ্ছা, আমি ওই ঘটনায় সবুজ না বলে ওকে আমি জাস্ট ওয়ার্নিংটা দিয়ে দিলাম। তো সেকেন্ড টাইম আমরা সবাই যখন একসাথে গেলাম, এটা নিয়ে তপুর একটা ঘটনা আছে, ওই ঘটনাটা বলবে। ঘটনাটা বলার আগে আমি আবার একটু ইন্টারাপ্ট করি। শিওর। সেটা হচ্ছে এর আগের দিন টেলিফোনে আমি কিছু কথা বলেছিলাম, তপু তখন ছিল আমাদের সাথে, সবাই ছিল, ফয়সাল ছিল, ইশতিয়াক নামে একজন ছিল, ফয়সালের ছোট ভাই। তো আমরা সবাই গিয়েছিলাম। আমাদের ওইখানে কিছু ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটেছিল, ওটা নিয়ে আমরা শেয়ার করছিলাম। এবং আজকে তপু এসেছে এবং হোপফুলি সামনে আলিফ আসবে। আলিফেরও অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে। বাট প্রথম আমরা 2 রাত ছিলাম সেখানে। প্রথম রাতের ঘটনা আমি টেলিফোনে বলেছিলাম, ওই ঘটনাটা আমি আবার শর্ট করে আবার বলছি যারা শুনেনি। সেকেন্ড রাতের ঘটনাটা তপু বলবে, বিকজ
সেকেন্ড রাতে তপু দু একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছে যেটা আমি করতে পারিনি, ওর মুখ থেকে শোনা ভালো। বলছে ফার্স্ট রাতের ঘটনাটা আমি আবার রিক্যাপ করছি জাস্ট একটু। সেটা হচ্ছে যে আমরা আমাদের বাসার কোনায় একটা রুম আছে, ওই রুমের মধ্যে আমি পার্সোনালি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছিলাম। রুমের টেম্পারেচার প্রচন্ড বেড়ে যায়, উপরে টিনের চালে বাড়ির আওয়াজ হয়, এগুলো আমি একা না, আমার সাথে অনেকবার অনেকে অপু একজন উইটনেস, যেমন আমাদের রেডিও ফুর্তির আর্য অপু একটা উইটনেস, এবং আরো অনেক মিউজিশিয়ান অনেকেই আছে, অনেকেই যারা বিলিভ করে না তারাও উইটনেস। এবং এনিওয়েজ, সো রাতে আমরা অ্যাকচুয়ালি রওনা দিয়েছিলাম অনেক দেরি করে। আমরা গিয়ে পৌঁছেছিলাম কখন 2:30 বাজে, তখন 2:30 বাজে। ওখানে যাওয়ার পরে আমরা তখন ডিনার করলাম, অনেক ডিনার টিনার করে আমরা আড্ডা দিয়ে চাটা খেতে খেতে আমরা তখন বললাম যে চলো ওই রুমে গিয়ে বসি। বিকজ আলিফরা কখনোই এই ধরনের যে শ্রীপুরের বাসার অনেক ঘটনা শুনেছে, আমি চাচ্ছিলাম একটু ওই রুমে একটা কিছু আজকে যদি হয় তাহলে খুব ভালো হয়। নট দ্যাট যে এটা তো আর মিউজিয়াম না, ভূতের মিউজিয়াম যে গেলাম আর আমাদের বললাই যে আমরা আসি, তাই না? আমরা অনেকদিন, আমি অনেকবার গিয়েছি, সবসময় তো এরকম কিছু হয় না, কিন্তু আমি মনে মনে কিন্তু চাচ্ছিলাম একটা কিছু হোক, ওরা একটু দেখুক, ওরা একটু শুনুক, জানুক, সামনাসামনি একটু এক্সপিরিয়েন্স করুক। এনিওয়েজ, আমরা রুমের মধ্যে বসে অনেকক্ষণ গল্প করেছি। গল্প করতে করতে একটা সময় আমার রুমের পিছনে একটা বারান্দা আছে, এই বারান্দা থেকে পিছনে একটা ডোবা ছিল, ওটা দেখা যেত, এবং ওই ডোবাটার ওই জায়গাটা নিয়ে অনেকের অনেক কথা আছে। এবং রাত্রেবেলা এরকম ঘটনাও আছে, একবার আমরা ডোবাটা গিয়ে আর যেতে পারিনি, মানে ভয়ই লেগেছিল, মানে সামথিং ইজ দেয়ার এরকম একটা ফিলিং হচ্ছিল, খালি আমার একার না, অনেকেরই। যাই হোক, ওইগুলো অন্য স্টোরি, ওগুলো আমরা পরে কথা বলবো না হয়। বাট ওই রুমে আমরা বসে আছি, বসে থাকতে থাকতে আমি বারান্দাটা খুলে দেখেছি, এটা বারান্দা এই ব্যাপার। তো রুমে ঢোকার দরজা 3টা, একটা হচ্ছে বাথরুম থেকে ঢোকার, মানে বাথরুমের দরজা 3টা দরজা, একটা হচ্ছে প্যাসেজ দিয়ে ঢোকার দরজা, একটা দরজা হচ্ছে বারান্দার। এই 3টা দরজায় আমরা প্যাসেজ দিয়ে ঢুকে রুমে এন্ট্রেন্স ঢুকে আমরা বসেছি। আমি বসেছিলাম হচ্ছে, আমার পিছনেই ছিল হচ্ছে ঠিক এই বারান্দার দরজাটা, আমি চেয়ারে বসা, সামনে একটা বড় খাট, খাটের মধ্যে ওরা 4 জন বসা ছিল। হ্যাঁ, তো আমরা বসে গল্প করছি, গল্প করতে করতে একটা সময় মানে আমার একটা খুব উইয়ার্ড একটা ফিলিং হল, যেটা আমার অনেকবার অনেক জায়গাতে গিয়ে হয়েছে, যেসব জায়গায় হয়েছে ওইসব জায়গায় নিয়ে ছিল ভৌতিক এপিসোড গুলো করা। তো মনে হলো যে পিছন দিক থেকে একটা কিছু আমাকে ক্রস করলো, আমার বাম সাইড থেকে ডান সাইডে চলে গেলো পিছন দিয়ে, এবং তার বাম দিকে আমার পাশে এসে কিছু একটা দাঁড়ালো, এরকম একটা ফিলিং হলো। আমি জাস্ট ঘুরলাম, এটা আমার জাস্ট চোখের ভুল বা কিছু একটা, বা যেটাই যে বলে, কালো রঙের একটা স্কোয়ারিশ একটা শেপ, কত ফিট, 2 ফিট 1.5 ফিট বা 2 ফিট দৈর্ঘ্য প্রস্থ, 2 ফিট এরকম স্কোয়ারিশ একটা কিছু, স্কোয়ার, একদম পুরোপুরি স্কোয়ার, এবং কালো রঙের এবং ট্রান্সপারেন্ট, মানে আমরা অ্যাড অফ ফটোশপে গেলে ওপাসিটি বাড়ালে যে ওই সেটা দেখা যায়, ওরকম একটু গ্রেইশ হয়ে গেছে। এবং শেপটা কিরকম আমি বলি, সে একটা পাউরুটির কর্নারে আমরা যদি 2-3টা কামড় দিই তাহলে যেরকম হবে একদিকটা খাওয়া, আচ্ছা 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 আচ্ছা, একটা স্কোয়ার, মানে বাইটের দাগটা থাকবে একটু ওই ধরনের, ওই টাইপের। আমি জাস্ট 2 সেকেন্ডের জন্য দেখার সাথে সাথেই আমি জাস্ট ঘুরছি। ফয়সাল তখন আমার সাথে একটা গল্প বলছিল যে ওকে একবার বোবা ধরেছিল, এবং এই গল্পটা বলছিল। তো আমি ওরকম জিনিসটা দেখে আমি দেখলাম যে 2-1 সেকেন্ডের জন্য আমার চোখের সামনে ভাসলো এবং নাই, এবং তখন আমি ফয়সালের দিকে তাকালাম, এবং ফয়সাল তখন সাথে সাথে বলা শুরু করলো, ঠিক তখন দেখলাম আমার সামনে কালো একটা জিনিস দাঁড়িয়েছে, এরকম একটা কথা বললাম। আমি তখন খাট করি, আমি আমি যেটা বলি, আমি কোন জিনিসে বিশ্বাস করি না। আমি মনে হলো ফয়সাল যদি আগে আমাকে কালো জিনিসটা বলতো, তারপর যদি আমি কালোটা দেখতাম, ওটা অন্য ব্যাপার হতো। একদম একদম। এবং এর আগে আমরা অনেক জায়গায় গিয়েছি, আমাদের ডুয়েট, যেমন আমরা খুলনা ডিভিশনে একটা বাসায় আমাদের ভিডিও ফুটেজের মধ্যে আছে, আমাদের চোখের সামনে দিয়ে ছোট 4 কোণা কালো একটা জিনিস উড়ে চলে গেছে, এবং এটা কোনো এক্সপ্লেনেশন নাই, আমার কাছে ফুটেজ আছে। এবং এই ফুটেজ ইনফ্যাক্ট সাইফাই চ্যানেল ঘোস্ট হান্টার্সকে আমি দেখিয়েছি, এবং ওরা দেখে ওরাও খুব বলেছে খুবই ইন্টারেস্টিং, এবং ওই টেপের একটা কপি ওদের কাছে আছে, বললো যে আমরা এটা দেখবো, আমরা এটা আরো ভালো করে বোঝার চেষ্টা করবো জিনিসটা কি। সো তারপর টাঙ্গাইলে একটা বাসায় এরকম কালো রঙের 4 কোণা একটা শেপ একটা জিনিস, এটা সাকিব জিবরান এরা দেখেছে। সো তখন সাকিব জিবরানের সাথে আমার সেরকম খাতির ছিল না। তো সব জায়গায় আমরা এই কালো জিনিসটা একটা রেফারেন্স পাই। তো মানে আমরা অ্যাকচুয়ালি ভুট্টু শুনলে কি শুনি যে সাদা রঙের কাপড় পরে শাড়ি পরে, কিন্তু ব্যাপারটা আসলে সেরকম, ব্যাপারটা কিরকম আমি জানি না, সেরকম ঘটেনি, আমাদের ব্যাপারে ঘটে নাই। আমরা সবসময় কালো এবং খুব উইয়ার্ড 4 কোণা শেপ, ছোট বড় এই টাইপের। সো ওটার সাথে সাথে আমি তখন বিছানার মধ্যে ফয়সাল, আলিফ আর ইশতিয়াক, এই 3 জন বসা, তপু বসা। তো ফয়সাল হচ্ছে বাম দিকে আমার কোনাকুনি, আর বাকি 3 জন ওই সাইডে। আমি হঠাৎ করে দেখলাম যে ওরা কি নিয়ে জানি কথা বলছে। আমি বললাম যে কি ব্যাপার, তখন বলছে যে না শুনুন ভাই, আপনার পিছনে দরজাটা খোলা। আমি বললাম দরজাটা তো আমি ফিরিয়ে দিয়েছি, এবং দরজাটা হচ্ছে দেখলে বুঝতে পারবো এটা হচ্ছে লোহার দরজা, এবং খুব বড় একটা
তালা লাগানোর মতন একটা জিনিস, বেশ ভারী একটা দরজা। সো আমি তখন বললাম যে দরজাটা হয়তো বা ওই ইশতিয়াক মাঝখানে পানি আনতে গিয়েছিল, পানি আনার সময় অন্য দরজাটা যখন খুলেছিল, খোলার পর দরজাটা টানার পর ওই যে ভ্যাকিউম ক্রিয়েট হয়, দরজা অটোমেটিক খুলে যেতে পারে আরেকটা। আমার মনে হয় এরকম একটা কিছু একটা হয়েছে। তখন তবু বললো যে না আসুন ভাই, ও পানি আনার আগে থেকে আমি নোটিস করছি দরজাটা খোলা। আমি বললাম আচ্ছা যে কারণেই হোক, বাতাসে হোক যাই হোক, দরজা একটা একটু খুলে যেতেই পারে, এটা ইটস নট এ বিগ ডিল। বাট যেই ফিলিংটা আমার মধ্যে হচ্ছিল ওটাতে আমি একটু ইয়ে হয়ে গেছিলাম যে সামথিং ইজ রং। বিকজ এই ধরনের ফিলিং আমার যে ওয়েস্ট ভার্জিনিয়ার ওই ট্রান্স অ্যালাগনি লুনাটিক অ্যাসিড হয়েছিল, খুলনা ডিভিশন একটা মানে অনেক জায়গাতেই হয়েছিল এই ধরনের জিনিস। তো আমার তখন মনে ছিল যে হয়তো বা কিছু একটা এই রুমের মধ্যে এই মুহূর্তে আছে, এরকম একটা ব্যাপার। তো আরো কিছুক্ষণ বসে থাকার পর জিনিসটা আরো তীব্র হচ্ছে যখন, তখন আমি হঠাৎ করে বললাম কি যে চল আমরা এখান থেকে বের হয়ে যাই, আমরা আবার পাশের রুমে যাই। বিকজ আমার মাথায় তখন একটা জিনিস কাজ করছে যে আজকে আমি এখানে ভৌতিক টিম নিয়ে আসিনি, আজকে আমি একা এসেছি এবং তপুর সেকেন্ড টাইম এবং আলিফদের ফার্স্ট টাইম, এবং উল্টাপাল্টা যদি একটা কিছু হয় এটা আমার জন্য একটা অন্যরকম বাজে একদম সবার জন্যই। আমি বললাম চলো যাই, এবং ওরা আমার চেহারা দেখি বুঝলো যে সামথিং ইজ রং, আছে যাই। আমরা তখন ওই রুমের দরজাটা বন্ধ করে আমরা চলে আসছি, লাইট টাইট নিভে চলে এসে আমরা পাশের রুমে বসলাম। একটা বড় রুম আছে যেই রুমে বসে আমরা আড্ডা দিই, মুভি টুভি দেখি। ওই রুমে বসে আমরা গল্প করতে করতে হঠাৎ করে ওই পাশের রুম থেকে আবার একটা আওয়াজ আসলো। তবু ফার্স্ট আওয়াজটা দুইবার ছিল না, ফার্স্ট আওয়াজটা কোনটা একবার দুইবার ফার্স্টটা দুইবার হয়েছে, সেকেন্ডটা বোধহয় একবার, আমি অতটা মনে যে আওয়াজ শোনার পরে তখন সবাই বলতেছে যে শুনবে একটা আওয়াজ এসছে। তাহলে আওয়াজটা টুকটাক হয়, এটা কোনো এটা ইটস নট এ বিগ ডিল, আওয়াজ তো হতে পারে, এটা ব্যাপার না। এরকম এর আগে টিনের চালের উপর মনে হচ্ছিল কেউ মানে কিল মারতেছে, এরকম আওয়াজ আমরা শুনছি কন্টিনিউয়াস সারা রাত হয়েছে আর কি। সো আমরা কথা বলতেছি, কথা বলতে বলতে আওয়াজ আবার হলো। সেকেন্ড টাইম যখন হয়েছে তখন আমি বললাম যে আমার মনে হয় এখন আমার রুমে যাইতে হবে, আমি যাচ্ছি, তো তোমরা জেনেছিল আসো। তো বলেছি ঠিক আছে। আমি গিয়ে দরজাটা খুললাম, খোলার সাথে আমার পিছনেই ছিল বোধহয় ইশতিয়াক, সেগুলো লাইটটা জ্বালাই। আমি বললাম না লাইট জ্বালাবা না, আমি যে জিনিসটা ফিল করতেছি আমি এটা ফিল করতে চাই, আমি চোখে তো কিছু দেখার কিছু নাই, আমি বোঝার চেষ্টা করি যে আদৌ রুমের মধ্যে কিছু আসছে কিনা। দরজাটা দিয়ে খোলা, আমরা গেলাম, গিয়েই আমি ফার্স্টেই আমি আমার জুতা খুঁজলাম। বিকজ আমি জানি যে আমার জুতো দুটো আমার যেখানে বসেছিলাম ওখানে জুতো খুলেছিলাম আমি। আমার মাথায় না আমার কাছে মনে হচ্ছিল যে জুতাটা দিয়ে কেউ যদি ফ্লোরের মধ্যে বাড়ি দেয় তাহলে যেরকম আওয়াজটা কিছুটা ওরকম। তো ফার্স্টে আমার চোখ গেছে আমার জুতোর দিকে। আমি দেখলাম যে আমার জুতো দুইটাই আমার ইয়ের নিচে রাখা, চেয়ারের নিচে। চেয়ারের নিচেও অ্যাকচুয়ালি জুতাটা ছিল না, জুতাটা ফার্স্টে খুলে রাখা হয়েছিল, তারপরে আমি চেয়ারটা টেনে সরানোর পরে চেয়ারের নিচে চলে গেছে। ব্যাপারটা ওরকম। আমি ফার্স্টেই জুতাটা নিয়ে আমি ওই যে বাইরে প্যাসেজ থেকে যেই আলোটা আসছিল আলোতে নিলাম, রুমের তো লাইট আমি নেবানো। আলোতে দেখলাম যে জুতার নটটা সবকিছু ঠিকঠাক আছে নাকি, দেখে মনে হলো যে পুরো নর্মাল। বাদে আমার এটা হচ্ছে ওই হাইকিং বুট টাইপের, আমি এটা ফিতা খুলি না, ফিতা আটকে থাকে। আমি ফার্স্টে খেয়াল করলাম ফিতা খোলা কিনা, ফিতা ঠিক আছে, সব ঠিকঠাক। আমি জুতাটা নিলাম, নিয়ে বললাম যে চলে আসছি। আসার পরে আবার আমরা বসে গল্প টল্প করতে করতে একটা সময় আবার আওয়াজ, সেকেন্ড টাইম আওয়াজের পর আমরা আবার গেলাম। এবার গিয়ে লাইট জ্বালাচ্ছি, জ্বালানোর সাথে সাথে ইশতিয়াক বলতেছে কি শোন ভাই ওই পানির বোতলটা বিছানার উপরে গেল। দেখলাম যে বিছানার ঠিক মাঝখানে, মানে একটা মাঝখানে, হ্যাঁ খুব সুন্দর খালি বোতল, এটা স্টেবল থাকা খুব টাফ। এটা আমরা যেভাবে 500 ml ওই যে মিনারেল ওয়াটারের বোতল, এবং পুরো বোতলটা খালি। এবং অ্যাকর্ডিং টু ইশতিয়াক, সে বললো যে আমি বোতলটা যাওয়ার আগে আমি এর পাশে রেখেছিলাম, ওই পাশের সাইড টেবিলে, খাটের পাশের সাইড থেকে। আমি বললাম যে না তুমি শিওর, তুমি চিন্তা করে দেখো, আমি কিন্তু জানি না কোথায় রাখছো, আমার ধারণা এটা এখানে ছিল। বললো যে না আসুন ভাই আমি এখানে রাখছি, আমি শিওর আমি এখানে রাখছি। এটা নিয়ে আমরা কথা বলা বলি। যেটা এত পাতলা হয় যে তপু ভাই যেটা বলছিলেন যে দাঁড়িয়ে থাকাটা একটু ডিফিকাল্ট, সেটাই। এবং চলো খাট প্লেন হতো একটা কথা, মানে একটা খাটের উপর একটা 500 ml এর খালি বোতল, এটা যে কেউ বাসা টেস্ট করলে বুঝবে যে এখানে রেখে আমরা যদি খাটে একটু বসি তাহলে এটা পড়ে যাওয়ার কথা। ওটা খুব সুন্দর মতো দাঁড়ানো। সবাই খাট থেকে নেমেছে এর মধ্যে, এবং বের হওয়ার সময় সবাই বেশ তাড়াহুড়ো করে নিয়েছে। আমি বলেছিলাম যে এখনই আমরা বের হবো, তখন বেশ সবাই। সো আমি পরে আবার ভাবলাম যে হয়তো দাঁড়ায় থাকতেও পারে। তো আমি খালি বোতলটা নিয়ে আমি পাশের সাইড টেবিলে আবার রাখলাম, রেখে আমি আবার দরজাটা লাগিয়ে দিলাম। দরজাটা আমি লাগিয়ে দিয়ে আমার পাশের রুমে চলে আসলাম। না সরি, আসল ঘটনাতে বলিনি। যখন বের হয়ে আসছি তখন তপু হঠাৎ করে বলে কি রুমের সে আমরা যেখানে বসে তার একেবারে কোনাকুনি, মানে আমি যেই কর্নারে, রুমের যেই কর্নারে আমার চেয়ারটা, তার ঠিক অপোজিট কর্নারে ওইখানে হঠাৎ করে তবু বলে এই সময় ওইটা কি, আমরা তো বের হয়ে আসছি। আমি বললাম যে কি, আমি কোনার মধ্যে দেখি কালো রঙের একটা কিছু কাপড় টাপড় কিছু। তখন তবু বলে কি শোন ভাই এটা মানে একটা মোজা। এটা যখন বলছে আমি তখন দৌড় দিয়ে রুম থেকে বেরোছি, বের হয়ে আমি পাশের রুমে গেছি, পাশের রুমে আমার জুতাটা নিয়ে গেছিলাম, এবং জুতা চেক করে দেখি জুতাতে মোজা একটা।
এবং এটা খুবই অ্যাবসার্ড ব্যাপার। তবুও আমার লাস্ট 4 বছর তবু আমাকে দেখেছে এবং সে জানে যে আমি এইসব ব্যাপারে কত পার্টিকুলার। জায়গার জিনিস জায়গায় সবসময় খুলে সে মোজা ওই জুতার মধ্যে এবং আমি আমার রুম কিন্তু খুবই পরিপাটি থাকে। মানে আমি যে আমার বাসা কেউ এসে বিশ্বাস করে না যে আমি বাসায় একা থাকি, আমার একটা কাজের লোক থাকে, বাট আমার রুম কিন্তু সবসময় খুব ক্লিন। আমি আমারও মনে হয়নি, আমি দেখে আমি নিজেও সবাই মনে করে যে রক স্টাররা তো থাকে, এনিওয়েজ এটা অন্য কাহিনী। সো এবং ওই মোজা ওই সাইডে যেতেই পারে না, ওই সাইডে আমরা যাই নাই, আমরা ওইখানে যাইনি। আমি তখন মোজাটা দিলাম, আবার ওই রুমে গিয়ে মোজাটা নিয়ে এসে দরজা লক করে আমরা এই রুমে চলে আসলাম। তারপরে রুমের মধ্যে বসার পরে আওয়াজ, টুকটাক আওয়াজ, এগুলো ইটস নট এ বিগ ডিল, আওয়াজ ইটস নট এ বিগ ডিল। ততক্ষণে কিন্তু ওই যেটা বললাম যে আমরা কিন্তু 3:30টার দিকে ওইখানে গিয়েছিলাম, তারপরে এই রুমে এসে আড্ডা, আবার ওই রুমে যাওয়া। সো ততক্ষণে সকাল। সো ফাইসাল আর আলিফ চলে যাবে। আলিফের ইনফ্যাক্ট ছিল ওই ফোন লাইফ থাকে প্রথম, যে কারণে আসতে পারে না, যে এখন ফোন লাইফ চলছে আর কি। সিরিজ ওরা চলে যাবে, তো ওরা চলে গেলো। আমি বললাম যে তারপর যদি পারো ম্যানেজ করলে চলে আসো, আমরা মজা করতেছি। তো ইশতিয়াক যে ফাইসালের ভাই ছিল ভাই, সে বললো যে শোন ভাই আমি যদি থাকি তাহলে কোনো প্রবলেম আছে? আমার কোনো অসুবিধা নেই, আমি এত পারো একটা থাকবো, তুমিও থাকো। আমরা ওখানে রয়ে গেলাম। ওরা চলে গেল, আমরা ঘুমাতে গেলাম বোধহয় সকাল 11টা 11:30টার দিকে, ওই সারা রাত 8টা বেজে যাওয়ার পরে ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠলাম বোধহয় 3টার দিকে, 2:30-3টার দিকে উঠে আমরা সুইমিং পুলে নামলাম, সুইমিং করলাম, 8টা বাজি এই খাওয়া দাওয়া। তারপরে ওই রাতে আমরা বসবো আড্ডা। আমরা তখন ডিনার করবো, তখন রাত 1টা বাজে, আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ করেছি হচ্ছে রাত বিকাল 4:30টায়। তো রাত 1টার আগে খিদে পাবে না। আমার একটা কেয়ারটেকার ওই বাসায় থাকে না, পাশে থাকে, ওকে দেখা মানে খাবার টাবার রেডি করছে। ঠিক তখন দেখলাম যে আলিফ আর ফাইসাল গাড়ি নিয়ে আসছে, চলে আসছে। আসার পরে তখন কিন্তু ওই যে রেডিও ফুর্তি থেকে তখনই কলটা হলো, ফাইসাল, আলিফ, আমরা যে সবাই ফোনে কথা বললাম। ফোনে কথা বলার পরে আমরা ততক্ষণ তারপর আমরা খেয়ে আমরা তখন ওই রুমে আর বসি নাই, আমরা তখন বসি বড় বারান্দার পাশে যে রুমটা। এই রুমে বসলে মাঝে মধ্যে ওই যে বারান্দার পিছনে মানে কোনো আওয়াজ পাওয়া যায় কিনা, মানে আমার জন্য যেটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার। ওরাও চাচ্ছি একটা কিছু এক্সপিরিয়েন্স করি এই টাইপের। আমরা অনেকক্ষণ বসে থাকতে থাকতে, এটা হচ্ছে সেকেন্ড দিনের ঘটনা আর কি, অনেকক্ষণ বসে থাকতে থাকতে তারপর একটা সময় বললাম যে ঠিক আছে চল আমরা ওই রুমে যাই। আপনি বিকাল থেকে বলতেছিলেন যে আমার আজকে একটু কেমন লাগতো। রাইট, হ্যাঁ তুমি তো এগুলো ধরাই দিও, আমাকে তো সব মনে নেই, মানে আমার একটু ইয়ে লাগছিল। তারপরে রাতের দিকে যে এখন মনে পড়লো, রাতের দিকে ওই সময় আমি বলতেছি কি যে আমার ক্যান্টিনে মনে ওই রুমে একটা কিছু হইতেছে, আমার ওই রুমে যাইতে হবে, মানে যাইতেই হবে। আমি তখন মানে পুরো হাইপার আর কি এখন আমার, মানে এবং সাকিব নাই, জিবরান নাই, ক্যামেরা নাই, মানে আবার ওটা নিয়ে আবার ইয়ে করতেছি যে এইসব ইনভেস্টিগেশনে গেলে আমরা যে পরিমাণ ইকুইপমেন্ট নিয়ে যাই, যা করি নাই করি, এই ব্যাপারটা ওরকম না। তবু তখন বলো কি দরজাটা মানে আমি তারপরে যেটা হচ্ছে যে সুমন ভাইয়ের সবার সামনে, আমি সুমন ভাই ঠিক পিছনে, আমার পিছনে ফয়সাল ভাই, তারপরে আলিফ, তারপরে হচ্ছে গিয়ে ইশতিয়াক। তো আমরা সব যাচ্ছি, সুমন ভাই আস্তে করে দরজাটা খুলেই আমার মনে হয় যে ওনার একটা ইলেকট্রিক শক গেছে বডি দিয়ে। তো আমার মনে হচ্ছে উল্টা করে দৌড় দিচ্ছে, আসলে উনি দৌড়াচ্ছিলেন না। আচ্ছা, আমি আগে থেকে টেন্স তো, সো আমি উল্টা করে সোজা দৌড় আগের রুমে। আমার দেখা দেখি আলি ফয়সাল সব দৌড় দিয়ে ওই রুমে দাঁড়াইছে, আর দুই রুমে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, চোখ টোক লাল, হাত কাঁপতেছে। তো উনি বললেন যে দরজা খুলেই ওনার ফিল হয়েছে যে ভিতরে কিছু একটা আছে। এবং তখন আমরা যেটা ডিসাইড করি যে আজকে যাই হোক আমরা আজকে ওই রুমেই থাকবো। এবং এই ফিল তো অনেক সময় হয় তাই না, যে আছে এরকম বা কিছু একটা কথা। আমি এটা একটু এক্সপ্লেন করি যে ওয়েস্ট ভার্জিনিয়ার ওই যেই অ্যাসাইলামটার কথা বলেছিলাম, যে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, ওখানে 4তলাতে যেই ফিলিংটা ছিল আমি বলবো এটার চেয়ে অ্যাটলিস্ট 10 টাইমস বেশি। মানে এখানে ওই রুমে আমি দরজাটা খুলে আমি সাথে সাথে ঠাস করে আবার দরজাটা লাগিয়েছি। মানে ফর এক্সাম্পল যে আমার এই মুহূর্তে যে আমি একদম গুজবাম্পসটাকে এখন দেখা যাচ্ছে, মানে আমি লিটারালি ফিল করতেছিলাম যে সামথিং ইজ ভেরি রং, মানে ওই রুমটার মধ্যে কি জানি একটা, মানে আমার এরকম ফিল খুব কম হয়, মাঝে মধ্যে হয় আর কি। সো এই জিনিসটা খুব বেশি ছিল আর কি ওই দিন। সো তখন আমরা আবার ওই রুমে চলে আসলাম, তখনই আমরা ডিসিশন নিলাম যে কি হবে আজকে ডিসিশনটা কি। আমি একটু কনফিউজ, বিকজ আমার সাথে আজকে যারা আছে এরা ভর্তি স্টিমের না, এরা এক্সপিরিয়েন্স না, এবং আমরা কোনো ইনভেস্টিগেশনে আসিনি। রাইট, আমরা গেছি যে আমরা সুইমিং পুলে গোসল করবো, একটা আড্ডা দিব, মজা করবো, আর যদি একটা কোনো এক্সপিরিয়েন্স একটা হঠাৎ করে এরকম শব্দ পাওয়া যায় ইচ্ছা সবারই ছিল যে কিছু একটা হোক, আবার ভয়ও পাচ্ছিলাম সবাই। বাট শেষ পর্যন্ত আমরা ডিসাইড করলাম যে আজকে যাই হোক থাকবো আমরা এই রুমটাতে। এবং তারপরে আবার আমরা গেলাম, সময় গিয়ে লাইট জ্বালাবেন, জ্বালায় ওনার ঢোকার সাথে সাথে আমি দেখছি ওনার
মুভমেন্ট, এক্সপ্রেশন সবকিছু চেঞ্জ। কেমন জানি করতেছেন উনি, মানে কেমন ঘাটটা চুলকাচ্ছেন, ইয়ে করতেছেন, চোখটা কেমন একটু লাল লাল। উনি চেয়ারে বসছে আর আমরা সবাইকে খাটের মধ্যে বসলাম। বসে সময় যেটা বলতেছিল যে আজকে তোমাদের একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে, সো বি রেডি। আমি যে কেন শুনবো কি হয়েছে। আর আমি এমনিতে কিন্তু অনেক ভীতু, মানে অনেক ভীতু হচ্ছে গিয়ে আজাইরা জিনিসে ভীতু, কিন্তু শব্দ হইলেই আমার মনে হয় কি না কি সেটা হচ্ছে আসলে এরকম। তো আমি গিয়ে বললাম জিজ্ঞেস করলাম কেন শুনবো কি হয়েছে। মানে আমরা সবাই কিন্তু টেন্স, কারণ শুনুন ভাই ইজ নট নর্মাল। আমার হাত কাঁপতেছে, পা কাঁপতেছে। শুনে বলে যে এই মুহূর্তে এই রুমে একটা জিনিস আছে, সো আমি ওটা ফিল করতেছি। এটা বলার সাথে সাথে আমি দেখলাম যে ওনার এই ঘাড়ের উপর থেকে যত রগ আছে, মাথার এইখানকার সব রগ আমি দেখতে পারতেছি, মুখ এবং ঘাড় সব জায়গায় রগটা দেখতে পারতেছি। এবং এইটা কোনো নর্মাল মানুষের পক্ষে এটা সম্ভব না ক্রিয়েট করা। যদি না কেউ তার গলা চেপে ধরে বা গা চেপে ধরে, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়। কিন্তু শুনে নর্মাল হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, ওনার সব রগ বের হয়ে গেছে এবং তার চোখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত পড়ছে, এমন একটা ফেস ছিল। এবং এই জিনিসটা করে শুনবে বলতেছেন যে আমি এই জিনিসটা দেখিনি যেটা তোমরা এক্সপিরিয়েন্স করছো। আমি তখন হয়েছে কি, আমি যখন আমার যে ফিলিংটা, এই ফিলিংটা আমার ওই আগে অনেকবার হয়েছে। সেটা হচ্ছে যে মনে হয় যে ঘাটটার কেমন জানি হয়ে যেতেছে। এটা আমি জানতে চাচ্ছিলাম যে তখন আপনার আসলে কেমন লাগছিল। এটা আমার এর আগে আমি অনেকবার ভূত এফএমে বলছি যে যাওয়ার পর দেখলাম যে গা প্রচন্ড গরম লাগছে, মনে হচ্ছে কিছু পিঞ্চ করতেছে গায়ের মধ্যে, মানে পুরো অন্যরকম একটা ফিলিং হয়। গা অনেক সময় এক্সট্রিম লেভেলে চামড়া জ্বলা শুরু করে, মনে হয় যে আমার অনেক জ্বর আসছে, গা অনেক গরম লাগতে থাকে, ঘাটটা অনেক ব্যথা করতে থাকে, মানে ব্যথা ঠিক না, মানে ভার হয়ে যায়, মানে অ্যাজ ইফ ঘাড়ের উপর কেউ বসে আছে, এরকম একটা জিনিস হয়। এই ধরনের ফিলিং এর আগে আমার হয়েছে, বাট ওই দিন অনেক বেশি হচ্ছিল আর কি। সো আমি না তখন ওদের দিকে তাকাচ্ছি, তখন হঠাৎ করে আলিফ আর তোমরা বলতেছে যে শুনবে আমরা কি চলে যাবো ওই রুমে। আমি বলছি কেন যাবো, বলে আপনি কি অসুস্থ, আপনার শরীর খারাপ মনে হচ্ছে। আমি বলছি যে না আমার শরীর খারাপ না, আমার যেটা হইতেছে এরকম হয়। আর তখন আমি তাদের বলতেছি যে দেখো তোমরা যে আজকে এখানে আসো, এখন এই মুহূর্তে রুমের মধ্যে যেটা হইতেছে এটা তোমরা তো বুঝতেছো না, বাট তোমরা এক্সপিরিয়েন্স এসো, এই আই গিভ ইউ দ্য এক্সপিরিয়েন্স। এখানে বসে থাকো, কিছু হলেও হবে না হলেও তোমরা বলতে পারবো যে একটা কিছু রুমের মধ্যে হয়েছে। বিকজ আমি তখন পুরো বুঝতেছি সামথিং রং এই রুমের মধ্যে, এরকম একটা কিছু যেটা হতে যাচ্ছে, তখন তো হচ্ছেই। আচ্ছা আমরা একটা মেজর জিনিস বলি নাই, তো আমরা স্কিপ করছি। কোনটা? বালিশের কথাটা। এই ঘটনাটা কোথা থেকে শুরু বলি, আমরা রুমের মধ্যে ঢোকার পর তো লাইট জ্বালাইছিলাম। আসল যেটা দিয়ে শুরু হয়েছে আর কি ঘটনাটা, রুমে ঢোকার পর আমরা বিছানার উপরে, আসল ঘটনা বলি নেই, বিছানার উপরে 2টা বালিশ রাখা, এক মাঝখানে 2টা বালিশ, তার পাশে একটা বালিশ, 3টা বালিশ রাখা, মানে সিঁড়ির মতো না, একটার উপর আরেকটা পাশে। এবং গেস হোয়াট, তার উপরে কি, তার উপরে একটা মোজা লম্বা করে সাজে রাখা। এবং এটা হচ্ছে, এবং এটার পরে আমার থেকে আবার আমরা চেক করে তার সেকেন্ড টাইম ঢোকার পরে ওই ঘটনাগুলো ঘটে। রুমে চেক করে দেখি যে আমার জুতাতে অ্যাজ ইউজুয়াল একটা মোজা নাই। হ্যাঁ, রুমটা কিন্তু আমরা লক করে চলে আসছিলাম এর আগে। সিনটা না খুব অদ্ভুত ছিল, মানে 2টা বালিশ। এইটা দেখার পরে তখন এটা নিয়ে যখন ওরা কথা বলছে, তখন আমি বলছি যে দেখো এখন যে জিনিসগুলো হইতেছে এগুলো খাওয়া হইতেছে না, কোন একটা ব্যাপার আছে, তোমরা একটা মজার মানে খুব ইন্টারেস্টিং একটা কিছু এক্সপিরিয়েন্স করতেছো। তখন ওরা বলতেছে যে ওরা দাঁড়িয়েছে, তখন আমি ওদের বললাম যে তোমরা বিছানায় বসো। তো তপু তখন বিছানায় জাস্ট বসতে গেছে, আমি তখন তপুকে বললাম তপু একটু পাটা সরা, তো পাশে হলো বিছানার নিচে আমি কিছু একটা দেখতেছি। আমি নিচে তাকায় দেখি যে 2টা বালিশ রাখা। তো আমাদের ওই রুমের বিছানার উপরে 5টা বালিশ ছিল। 5টা বালিশ ছিল, এটা আমার এত স্পেসিফিক ভাবে কেন মনে আছে কেউ যদি জিজ্ঞেস করে, এটার আনসার হচ্ছে যে প্রথম রাতে যখন আমরা থাকার জন্য ব্যবস্থা বিছানা করার করছিলাম, বড় রুমটার মধ্যে মাটিতে বিছানা করা হবে, মানে একটা রুমে ফয়সাল আলিফ থাকবে আর একটা রুমে আমরা 3 জন থাকবো। ওই রুমের খাটটা বড়, বাট মাটিতে একটা বিছানা করবো। তখন বালিশ এগুলোর দরকার হচ্ছিল। তো তখন ওই রুমে আমি গেছিলাম যে বালিশের জন্য, তখন ওইখান থেকে বালিশ নিয়ে এসেছিলাম, তারপরে ওখানে 5টা বালিশ ছিল। ওই রুমে অনেক বালিশ চাদর রাখা ছিল। তো আমি জানি এখানে 5টা বালিশ। তো ঢোকার পরে তখনও কিন্তু মাথায় আসে না যে 2টা বালিশ কই। 2টা বালিশ আমরা পাই খাটের নিচে, আর খাটের উপরে 3টা বালিশ এইভাবে সাজানো এবং মোজা রাখা। আমরা তখন ধরে ওই রুমে যাওয়ার পরে ওই রুম থেকে উদ্ধার করে, মানে জুতা দেখি যে জুতার মধ্যে মোজা
মজা নেই। ও আচ্ছা, আরেকটা জিনিস এটাও তো ভুলে গেছি, আমরা এর আগে ওই রুমে যাওয়ার আগে যখন গল্প করতেছি মজা নিয়ে, ওই জুতা মজা নিয়ে কিন্তু আমরা গল্প করতেছিলাম এর আগের রাতে। তখন তবু বলছিল কি শুনবে আপনার একটা জুতা, আমি তখন খেয়াল করছি শুনবে একটা জুতার মধ্যে মোজা নেই, মজাটা ঢোকানো থাকে তো দেখা যায় বাইরে থেকে। অবশ্যই আমার মাথায় আগের রাতে ইয়ে করছে ছয় মূল্যের মোজা নেই, আমি শুনে একই জিনিস। আমি যখন বিছানায় শুয়ে হয়তো দুইটা ঢুকে, আমি একটার মধ্যে ভিতরে ঢুকছে বা একটা ভিতরে আছে, মানে মজা কোনো দিক দিল এরকম একটা ব্যাপার। ওইখানে যাওয়ার পর যখন ওই মজাটা দেখছি তখন আমি তো দেখে বুঝতেছি এটা আমার মজাই। আমি মজাটা নিয়ে দৌড়ে তখন আমরা ঢুকে দেখলাম যে হ্যাঁ ওইখানে মজা নেই এই ব্যাপার। তো তারপরে আমরা আবার ফিরে যাই ওই রুমে, তখন আমরা ডিসিশন নিই যে আমরা ওই রুমে আবার যাবো, আমরা আজকে যতক্ষণ থাকা থাকবো। তারপরে গিয়ে যেটা দেখলে সেটা বালিশেরটা, প্রথমে যে বালিশেরটা না, বালিশ তো প্রথমে ছিলই, বালিশের মোজা চেক করলাম করে তারপরে আসছি। ওকে, সো ফার্স্ট টাইম সময় ঢুকেই যে ফিলটা করছিল, এই বালিশের ঘটনাটা আমি স্কিপ করছি কারণ লাস্টে যে ঘটনাটা হয় ওইটা আমার মাথার মধ্যে ঘুরতেছে, ওইটার উপর আর কিছু নাই এগুলি আমার মনে হয়। আমি আমার লাইফে কোনোদিন এর বেশি কিছু আমি মানে এক্সপিরিয়েন্স করছি বলে মনে হয় না। ওকে, তখন হ্যাঁ আচ্ছা আমি বলতে থাকি। সেটা যে সামনে সময় বসে আছে ওনার চোখ লাল, রক সব বের হয়ে আছে। তো আমি আমার সবসময় আমি ভয় পাই, শুনবে জানে আমি অলওয়েজ ভীতু, আমি যে কোনো কিছুতে ভয় পাই। বাট আমি ওই সময় না, আমি সুমন ভাইয়ের সাথে কথা বলতেছি, সুমন ভাই কেমন লাগতেছে আপনার, কি মনে হচ্ছে? তখন না একটা হাসি এসে মানে সে খুব নর্মাল আমি উইচ ইজ নট নর্মাল। তারপরে হাসি হাসি মুখে সুমন ভাই জিজ্ঞেস করছে সুমন ভাই কি কেমন লাগতেছে আপনার? সুমন ভাই বলে যে আমার মনে হচ্ছে যে কিছু একটা আমার পিছন দিয়ে ধরে রাখছে, আমাকে পিছনে পুরো জড়ায় ধরে রাখছে। সো এই করতেছে সুমন ভাইয়ের ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে, উনি কাঁপতেছে, আমরা দেখতেছি সবাই। এই সময় আলিফ উঠে গিয়ে পাশে খাটের পাশে দাঁড়ায় আছে, আমি আলিফ ওখানে দাঁড়ায় আসছে, শুনে বলে যে ভিতরে বসো, ওই জায়গাটা সেফ। উনি ওই অবস্থায় বলতেছে আমাদেরকে, এবং ওই রক্ত কিন্তু বের হওয়া ওই জিনিস চলতেছে এবং বলতেছে। তালি বলে যে না আমি বলবো না, সে এতই ভয় পেয়েছে সে দরজা দিয়ে বাইরে হয়ে যাবে এমন একটা প্ল্যান যদি কিছু হয়। আমি পুরো নর্মাল, আমি জিজ্ঞেস করলাম শুনবো আমি যদি আপনার পিঠে হাত দিই তাহলে কি আমি কিছু দেখতে পাবো? শুন ভাই পুরো কড়া গলা বলছে না তুমি দেখবা না, তুমি বসে থাকবে। আমি তখন আমি যখন বলতেছি যে তোমরা এরকম করতেছো কেন, ওরা বলছে শোন ভাই আপনার চেহারা চেঞ্জ হয়ে গেছে। আমার চেঞ্জ হয়ে গেছে মানে বলে আপনার মুখ ফুলে গেছে, আপনার মুখ পুরো লাল, সব রক দেখা যেতেছে, আপনার চোখ বের হয়ে আসতেছে, আপনার চোখ পুরো টকটকা লাল। ফিল করা উচিত ছিল। আমি বলবো না যে আই ওয়াজ পজেসড। আমি যদি পজেসড হই, আমি এতটুকু জানি যে আমি এটা পুরোপুরি বুঝতে পারবো যে আমি পজেসড। আই ওয়াজ নট পজেসড, এটা আমি শিওর। ওকে, বাট আমি বুঝতেছিলাম সামথিং ইজ রং, এবং আমি তখন ওদের আবার জোরে জোরে বলতেছি যে তোমরা একটা কাজ করো, তোমরা আজান দাও, মানে মনে মনে তোমরা আজানটা করতে থাকো, বিকজ আজান শয়তানের জন্য এটা খুব, জিনদের জন্য এটা খুবই মানে একটা ব্যাপার। আজান শুনলে তারা ওখানে থাকতে ওরা। আমি বলছি তোমরা সবাই মনে মনে এটা করতে থাকো, এটা যদি করো তাহলে প্রবলেম নাই। আর আমার তখন খালি মনে হচ্ছিল কি যে বিছানাটা খুব সেফ একটা জায়গা, মানে ওই সাইডটা, আমি যে সাইডটা বসে আছি এই সাইডটা সেফ না, এই সাইডটা, বিকজ আমি তো রুমে ঢুকে যখন হাঁটা দিচ্ছি তখনই আমার মনে হচ্ছে এই কর্নারটার মধ্যে প্রবলেম, যে কারণে কর্নারটা গিয়ে বসছি আর কি, সো দ্যাট মানে আই ক্যান ফিল দ্য থিংস মানে অ্যারাউন্ড মি, আমি বোঝার চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি সেফ। সো তপু, এবং তখন না আমি দেখতেছি যে তপু খুব নর্মাল অ্যাক্ট করতেছে, উইচ ইজ নট নর্মাল। আমি তপুরে চিনি, 4 বছর আমরা একসাথে থাকছি, আমরা জানি। তপু হঠাৎ করে বলতেছে সে আমার ঘাড়ে হাত বলে, আমি যদি এখন হাত দিই তাহলে কি বোঝা যাবে? তখন আমার মনে হলো কি যে তপু যেই কারণে হোক এই সাইডে আসতে চেয়েছে, অথচ আমি কিন্তু চাই না সেই সাইডে আসুক, এই সাইডটা আমার ভালো লাগছে না রুমের এই সাইডটা। আমি তখন তপুকে করা গেলে বলছি তপু তুমি এখানে বসে থাকবে, এখানে আসবা না, তুমি কিছু বুঝবা না। বিকজ আমার কিছু মনে হচ্ছে তপুকে কিছু চাইতেছে অন্যভাবে এই সাইডে নিয়ে আসতে হবে, এবং আমার কাছে তখন মনে হচ্ছে এই সাইডে কারো আসা যাবে না। মানে আমার পুরোপুরি ভাবে আমি ডিটারমাইন্ড যে কাউকে আমি এই সাইডে আসতে দিব না, সবাই বিছানা ওই সাইডে বসবে, এবং তারা ওখানে বসে আছে। আর আমার চেহারার ফেশিয়াল এইগুলোতে আমি বুঝতে পারতেছিলাম না। তো আমাকে খালি বলছে আপনার খারাপ লাগতেছে নাকি? আমি বললাম না আমার খারাপ না, আমার যেটা হইতেছে এটা যদি একটা মানুষের প্রেশার অনেক হাই হয়ে যায়, অনেক জ্বর থাকে, মানে ঘাটটা ব্যথা থাকে, আমার ওরকম লাগতেছে। আর হয়তো প্রেশার শুট করছে, আমি এটা লজিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি, বাট ওই সময় আমি মনে মনে আমি যে জিনিসটা করতেছিলাম সেটা হচ্ছে যে আমি একটা জিনিসই বলতেছিলাম যে তুমি কে আমি জানি না, তুমি কি ব্যাপার আমি বুঝি না, বাট আমি এতটুকু জানি এটা আমার রুম, এবং এই রুমের বালিশ কে খাটের নিচে নিবেন না নিবে, এটা ডিসিশন আমার, এটা তোমার না। আমার রুমে আমি যা খুশি করবো, এটা তোমার করার কোনো রাইট নেই। ইউ ডোন্ট বিলং হিয়ার, সো ইউ গেট আউট অফ মাই প্লেস। আমি বারবারই কথা, মানে মনে মনে আমি এটা করতেছি বারবার, মানে অ্যাজ ইফ
আমি কারোর সাথে ঝগড়া মানে আমার পুরো ফিলিংটা ছিল কি যে আমি কারোর সাথে আসলেও একটা কনভারসেশনে, আর আমি যখন বিড়বিড় করে এগুলো বলতেছি ওরা বুঝতেছে না, আর আমি ওদের বলেছি তোমরা মনে মনে আজান দাও। এবং পরে তো পরে বলছে যে শোন ভাই আমি একামাত দেওয়া শুরু করছিলাম, আর আমার নিজেরও গা এখন শেষ করছে। আলিফ পরে বলে যে শোন ভাই আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি আর কিন্তু আমি আজান দিতে পারছি না, মানে এরকম একটা সিচুয়েশন, মানে সবাই ওই সময় ভুলেও যায় আসলে, ভয়ে মানুষ অনেক কিছু উল্টাপাল্টা করে যায়। খালি পায়চারি দিচ্ছে, ফয়সাল চুপ করে, ফয়সালের চেহারা পুরো এক্সপ্রেশনলেস, ওর কোনো এক্সপ্রেশন নেই, ও জাস্ট চুপ করে বসে আছে। ইস্তেক যে ফয়সাল ভাই সে পায়চারি করতেছে, সে বোঝার চেষ্টা করতেছে কি আমি খালি বলতেছি এই সাইডে আসবে না। এই করতে করতে একটা সময় উঠে দাঁড়ায় পড়ছি, আমি দাঁড়ায় আমি পিছনের বারান্দার দরজাটা খুলছি, যে বারান্দার থেকেও যায় না আর কি ওই অবস্থা, বারান্দার দরজাটা খুলছি, খুলে আমি দাঁড়ায় আছি, আজ তুমি বাইরে হয়ে যাও। মানে আমি তখন আমি ওদের বুঝতে দিতে চাইতেছি না আমি কি করতে যাচ্ছি। আমি বারান্দায় গিয়ে তারপরে যেটা করলাম যে বারান্দায় আমি দরজা লাগিয়ে দিলাম, আমি বারান্দায় একা বসে আছি, দাঁড়ায় আছি, আর ওরা ভিতরে। আমার তো ফিলিংটা আমার মধ্যে আছে, যতক্ষণ ফিলিংটা আমার মধ্যে আছে ততক্ষণ তার মানে হচ্ছে যে দিস থিং অথবা এই ফিলিংটা অ্যারাউন্ড মি মানে হচ্ছে আমার আশেপাশে আছে একদম। আমি চাইতেছি যে এই রুম থেকে সেটা বাইর করতে, আমি বারান্দায় গিয়ে দাঁড়াইছি, এখন দাঁড়ায় থাকতেছি, আর আমি বলতেছি আমি জাস্ট বলছি গেট আউট। শেষে এক সময় বেশ জোরে বলছি যে গেট আউট। থার্ড টাইম যখন জোরে বলছি ওটা বোধহয় তোমরা শুনছো বারান্দা থেকে। এবং তখন যে জিনিসটা হইলো এটা হচ্ছে যে অ্যাজ ইফ আমার এই যে অস্বস্তি লাগে, যে ঘাড়ের মধ্যে প্রেশার, এই জিনিসটা পুরা ধাম করে নাই। মানে আমি এর আগে বলছিলাম না যে ওয়েস্ট ভার্জিনিয়াতে 4th ফ্লোর থেকে যখন আমি সিঁড়িতে যাই, আমরা সিঁড়িতে যাওয়ার সাথে সাথে মনে হলো একটা প্রশান্তি, মানে একটা কিছু একটা নাই, নেমে গেল ঠিক ওই ফিলিংটা। এবং এই ফিলিংটার 1 সেকেন্ড এদিক সেদিক, আমার সামনে 2-3টা গাছ ছিল, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, গাছের মধ্যে একটা আওয়াজ, টাক 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 এরকম 3টা আওয়াজ, আর একটা ডালপালা নড়ার একটা আওয়াজ। আমি বলতেছি না যে একটা কিছু আমার জিনিস ছিল ডুবে চলে গেছে গাছের মধ্যে, আমরা আসলে কিছুই বলছি না, আমরা জাস্ট কি হয়েছিল সেটা বলছি। এবং হয়তো গাছে তখন একটা কাঠ বিড়ালি বা কিছু থাকতে পারে, এটা আমি জাস্ট মনে হলো যেটা বলার দরকার আছে। তো এই ঘটনা এটা হওয়ার পরে আমি সাথে সাথে রুমের মধ্যে ঢুকছি, ঢোকার পরে তখন আমি শুনবে বলতেছে যে উনি কথা বলতেছে যে চলে গেছে সব, কিন্তু উনি পিঠ চুলকাচ্ছিলেন। তো আমি ইয়ে করলাম সময় কি আপনার পিঠে কি হয়েছে, কি সমস্যা। মানে আমার এখানে ব্যাপারটা হচ্ছিল কি, আমরা এখানে যাওয়ার পরে কয়েক মিনিট তখন তো আমি নর্মাল হওয়া শুরু করছি। ওই সময় মানে আমি তখন নর্মাল মানে কি আমি তখন মনে হচ্ছে যে কোনো প্রবলেমই নাই এই রুমের মধ্যে, উই আর ভেরি মাচ প্রোটেক্টেড, কোনো অসুবিধা নেই, এভরিথিং ইজ ফাইন। আমি হাসতেছিলাম যে আর যাই হয়েছে না হয়েছে, বাট এখন আমরা ফাইন, আমরা এখন কোনো সমস্যা নেই। এগুলো বলতে বলতে আমি তখন বুঝতেছি আমার শরীর একটু ব্যথা করতেছে। তারপরে হঠাৎ করে বলতাম যে পিঠে বেশ ব্যথা করতেছে, পিঠের নিচ দিকটায় মানে বেশ মানে ব্যথাটা একটু বেশি। আমি তখন বললাম, আমি তখন পিঠে হাত দিতেছি, তখন তো আমার বললো যে শুনবাই কি সমস্যা কি, আমি শুনবাই বলে দেখো তো কি হচ্ছে। আমি তখন গেঞ্জি উঠাইছি, উঠে যেটা দেখলাম যে ওনার মাঝখানে মেরুদণ্ড, আর বাকি কোনাকুনি ভাবে পিঁপড়া যদি কামড় দেয় মানুষজন বা মশা কামড় দিলে ফুলে যায় না, চারপাশে উঁচা হয়ে যায়, একদম পুরো ডিজাইন করা 3 কোনা এরকম দাগ মেরুদণ্ডের পাশ দিয়ে, পিরামিড শেপের, একেবারে সিনক্রোনাইজ, এগুলো নট দেন যে আনইভেন এরকম কিছু না, সিনক্রোনাইজ। এবং এটার ভিডিও আছে আমাদের কাছে, পুরো সিনক্রোনাইজ, একটার পর একটা। ধান যেমন বুনলে যেরকম হয় ওরকম গ্যাপে গ্যাপে 3 কোনা মেরুদণ্ডের 2 পাশ দিয়ে নিচের দিকে নেমে গেছে দাগ অনেকগুলা। এটা কি কোনো পেন্টাগ্রাম টাইপের এরকম টাইপের? পেন্টাগ্রাম না, কিছুটা ট্রায়াঙ্গেল বেসটা হয়তো বা নাই, মানে এরকম 2 কর্নার 2টা আছে উপরে মানে। এবং আমি তো তখন ওরা না দেখে বলতেছে যে দিস ইজ ক্রেজি, এগুলো বলতেছে। আমি কি হয়েছে ভিডিও করো, তখন সে আমার আইফোনটা নিয়ে ভিডিও করে আমার দেখালো। আমি দেখে আমার কাছে মনে হচ্ছে কি যে খুব ডিজাইন করে লাইন ধরে যদি মশাদের আমি দাঁড়া করে দিই, তাহলে এখন কামড়া রক্ত খাইবার চলে যাবে, মানে খুলে যাবে জিনিসটা। আমার মানে খুবই উইয়ার্ড, মানে আমি এই ব্যাপারটা আমি এখনো বুঝতে পারছি না। এবং এই ভিডিওটা আমি সাকিব জীবন সবাইকে দেখাইছি, ওরা সবাই বলতেছে যে শুনুন এটা কি, মানে এটা কিভাবে হবে, সেটা সম্ভব কি হবে। মানে আমি রুমের মধ্যে ওদের সামনে, আমি বারান্দায় গেলাম, বারান্দা থেকে আসলাম, তারপরে আমি ওদের চোখের বাইরে ছিলাম একমাত্র যখন আমি বারান্দায় ছিলাম, রাইট। সো তারপরে সকালের দিকে আমি আবার গিয়ে আমি বারান্দায় গেছি, মানে তখন অন্ধকার। আমি বারান্দায় গেছি একটা কারণেই, বারান্দায় দেখার জন্য যে এখানে এরকম কিছু আছে কিনা যেখানে আমি হেলান দিলে বা ঠেস দিলে এরকম কিছু হতে পারে, সেই টাইপের কিছু হয় নাকি।
আমি ইঞ্চি ইঞ্চি খুঁজছি, আমি কোথাও কিছু পাইনি। এবং এটা হচ্ছে কোথাও ঠেস দিলে যে জিনিসটা হওয়ার কথা, এই দাগগুলো মোটেও তা না, এটা পুরো ফুলে আছে এবং কামড় দিতে হবে কিছু একটা। অবশ্যই কামড়ানো হয় লাইন ঠেস দিলে হবে কি যে বাইরে থেকে দিলে গেঞ্জিটা ফুটা হয়ে যাবে, টি শার্ট বা কিছু হবে, কিছু একটা হবে। কিন্তু এটা পুরো উঁচা, এবং সবচেয়ে উইয়ার্ড জিনিস সেটা হচ্ছে এই দাগ ধরেন 15 মিনিট তারপরে চলে গেছে পুরো প্রাণী, ওখানে আর কোনো দাগ নেই ওনার। মানে এই দাগটাও যে নাই কিছুক্ষণ পরে ওটা, মানে আমি তখন ওরা তো একটু কনসার্ন ব্যাপারটা কি হইতেছে, আমি কতক্ষণ পরে হাত দিয়ে দেখি না ফোলা ফোলা জিনিসটা নাই। আমি বললাম যে আমার ওরকম কিছু লাগতেছে না। আবার গেঞ্জি উঠার পরে দেখি মানে কোন রকম প্রুফই নেই যে একটু আগে আমার, আমি যে কারণে আপনাদের একটু আগে জিজ্ঞেস করছিলাম যে দাগটা কি 15 মিনিট পরে ছিল কিনা, আমরা বোধহয় 15-20 মিনিট পরে চেক করে দেখছি যে আমার পিঠ পুরা নর্মাল, কোনো কিছু নাই। থ্যাংক গড যে আমি ভিডিওটা করছিলাম। সো আমি ভূত এখন শেষ হলাম, পরে তোমার দেখা। এটা আমরা চাই, এবং আমার ফোনেই আছে। ওকে, আমার কথা হচ্ছে যে হয়তোবা এই পুরা ঘটনারই একটা লজিক্যাল একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে, দাঁড় করানো সম্ভব, হয়তোবা দাঁড় করানো সম্ভব না, যার যেটা বিশ্বাস করে যেটা করবে না। বাট আমাদের যেই এক্সপিরিয়েন্সটা ওখানে হয়েছে আমাদের সবার, মানে আমি, তপু, আলিফ, আমরা এখানে আমরা যারা ছিলাম আমরা ভূত স্টিমের না, আমি ভূত স্টিমের, ওরা ভূত স্টিমেরও না, ওরা বাইরের একদম। হ্যাঁ, সো মানে এইটার কথাই আমি ওই সময় বলতেছিলাম যে আজকে তোমাদের যে এক্সপেরিয়েন্স এটা ওয়ান্স ইন, এগুলো সবার সবসময় হয় না। তোমরা খুব লাকি যে এই জিনিসগুলো এনজয় করতে পারতেছি। এবং এই ঘটনার পরে আমরা আবার রুমে চলে যাই। রুমে যাওয়ার পরে আমাদের অনেক জোরে ফ্যান ঘুরতেছে, তো আমি বলছি যে ফ্যান এত জোরে ঘুরতেছে, আওয়াজ টাওয়াজ পাওয়া যাবে না, ফ্যানটা বন্ধ করে দিই। তাহলে দু একবার টুকটাক আওয়াজ পেয়েছিলাম, তো বিগ ডিল। ফ্যানটা অফ করলাম, ফ্যানটা অফ করার পরে হঠাৎ করে মনে হলো কি উপরে টিনের চালে কেউ একটা কিছু দিয়ে টকে দিল, টাক একটা আওয়াজ। এবং এটা তো গাছেও পেয়েছিল একবার, এবং আওয়াজটা পুরা টেম্পো, আমরা যে মিউজিক শুনি না একটার সাথে আরেকটা যে গ্যাপ থাকে, গ্যাপ ইজ সেম। একটা আওয়াজ হইলো, 2 সেকেন্ড পর আরেকটা আওয়াজ হলো একটু সামনের দিকে, 2 সেকেন্ড পর আরেকটা আওয়াজ। এখন এটা হতে পারে কোন একটা ডিভাইস, কোন একটা ইকুইপমেন্ট, কোন কিছু একটা আওয়াজ আসতেছে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আওয়াজটা শুরু হয়েছে হচ্ছে রুমের কর্নার থেকে, উপর সিলিং থেকে। মানে আমি একটু এক্সপ্লেন করি, আমাদের বাসাটা হচ্ছে টিন শেড, আর নিচে ফল সিলিং, রুমের মধ্যে ফল সিলিং দেখা থেকে টি শার্টটা দেখা যায়। সো ধরলাম যে কোনাকুনি কোন একটা জায়গায় টিনের মধ্যে একটা আওয়াজ, টাক একটা আওয়াজ, তার সে কয়েক সেকেন্ড পরে পুরো তালে তালে, মানে এই জিনিসটা আমরা ওখানে আমরা 4 জন মিউজিশিয়ান, একদম একদম একদম। তারপর একটু পরে আবার টাক, আবার একটু পরে টাক। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আওয়াজটা কর্নার থেকে আস্তে আস্তে মাঝখানে আসছে, আগাচ্ছে। মানে হাঁটাও না, এটা কিছু ছোট একটা মানে মার্বেল পড়লে যেরকম একটা সাউন্ড হয়, হাঁটা না, এটা মার্বেল পড়লে সবচেয়ে আশ্চর্য যে গাছ থেকে বা আশেপাশে কোনো জায়গা থেকে কিছু পড়ে, তাহলে এখন পড়বে না জিনিসটা। এক্স্যাক্টলি, ওইখান থেকে গাছ থেকে পড়ার কিছু নাই, আমরা চিন্তা করছি। মানে বাট এই জিনিসটা খুব মজা লাগছে। এবং ওই আওয়াজ যখন 5 নাম্বার আওয়াজটা যখন হলো, 5th সাউন্ডটার সময় আলিফ উঠে গিয়ে ফ্যানটা ছেড়ে বলছে ফ্যানটা আমি ছাড়বোই, কোথাও আমার ভয় লাগছে। তখন আমি বললাম তুমি এত ভয় করতেছো কেন? রুমের মধ্যে আওয়াজটা হচ্ছিল। আমি বললাম রুমের উপরে হইতেছিল, আমরা সবাই উপরে বসে, আর আলিফ মনে হচ্ছিল রুমের মধ্যে। আলিফের একটু লাগছে যে কেন তুই ফ্যান চালাস, আমরা সেটাইছিলাম। আলিফ আবার এতই ভয় পাইছে এবং সে ফিল করছে রুমে তার এক্সপ্লেনেশনটা হচ্ছে আওয়াজটা তার দিকে আসতেছিল কিন্তু এটা খাটের নিচ থেকে। আর আমাদের এক্সপ্লেনেশনটা হচ্ছে যেটা টিন শেডের উপর থেকে। মানে আমরা একটু কনফিউজ, এই কারণে আলিফ এত ভয় পেয়েছে। তখন বলে যে শোনো আমি এরকম শুনতেছিলাম। সো যেটি হোক, এইগুলোর তো টুকটাক আওয়াজ, এগুলো মানে হয়তোবা অন্য কোনো সময় এরকম একটা আওয়াজ পেলে আমরা হেসে উড়িয়ে দিতাম। বাট কিছুক্ষণ আগে এরকম একটা রাতে এরকম একটা ঘটনা ঘটছে, যেটার জন্য মানে আমরা তখন কোনো কিছু অ্যাকচুয়ালি নর্মালি নিতে পারিনি। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। বাট দেন এগেইন এই টাইপের জিনিসপত্র হলে মজাই লাগে। সো আমি এটা জানতে চাচ্ছি যে তো ভাই ওই সময় কি মজা লাগছিল আসলে? আগে ওই সময় মনে হচ্ছিল এটা শেষ হওয়া উচিত। এটা আমার একটা, আচ্ছা আমি এখানে একটা আবার আমি ইন্টারাপ্ট করতেছি, আমার এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে যে টপু ওইখানে যেভাবে অ্যাক্ট করছে, এটা খুবই বললাম না যে এটা নর্মাল না। তপুর জন্য তপু হাসে এসে একটা মুখ, আমি এসে ধরে দেখি এই টাইপের করতেছে। মানে আমি তাকে তখন চেষ্টা করতেছি তুমি ওই সাইডে থাকো, বাট ওই রুম থেকে বের হয়ে যাওয়ার পর যখন এই রুমে গেছে তখন কিন্তু তপু বলতেছে যে সৌম্য আমার অনেক ভালো লাগছে। মানে
তখন তপু পুরো অ্যাজ ইফ এতক্ষণ তপুর মানে তপুর মধ্যে ছিলেন না, এরকম মানে ভয়ের সুইচটা অফ করা ছিল, আসার পর এখন সুইচটা আবার অন করছে, বা চার্জ চলে গেছিল আবার চার্জ হয়েছে। মানে রুমে আসার পর তপু বলছে কি আমি এখন বাথরুমে যেতে পারছি না, আমার ভয় লাগছে শুনবে। মানে সে তখন অনেক বুঝতেছি তোর ভয় লাগার কথা, বাট এর আগে কিন্তু তুমি আমার কোনো কিছুই লাগতেছিল না, কোনো ভয় লাগছিল। আচ্ছা, ওই যখন একদম সামনাসামনি দেখছেন সুমন ভাইকে, ওই সময় ভয় লাগছে? ভয় না, আমি কিউরিয়াসিটি ফিল করছিলাম যে আমি গিয়ে দেখি ধরে যে কিছু আছে নাকি ওখানে। বাট ওই রূপটা থেকে যখন আরেক রুমে গেলাম আমি একেবারে ভয় শেষ। আমি এক খাটের মাঝখানে মানে কর্নারে বসতে ভয় পাচ্ছি, আমি খাটের মাঝখানে বসে আছি, এই শব্দ এক্সপিরিয়েন্স করছি, এবং আমি ওয়াশরুমে যেতে আমার ভয় লাগছিল, যেটা রুমের সাথে অ্যাটাচ। সো এই হচ্ছে কাহিনী। এবং আমি জানি না, আমার জীবনে কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স হয়নি। তবে ওই আগের যে ঘটনা ওইটা আমরা পরে এখন বলার দরকার নেই। এই হচ্ছে মানে এটা আমার কোনো এক্সপ্লেনেশন না। আমি সবগুলার লজিক্যাল চিন্তা করার চেষ্টা করেছি। বালিশ খাটের নিচে, বোতল উপরে, সবকিছু আমি মানছি যে এটা হইতে পারে। আমাদের কেউ ওখানে আমাদের মতিন ভাই ছিল, মতি ভাই, মানে আমার এক্সপ্রেশন হচ্ছে ঠিক আছে, হয়তো বা তবু ফাইজলামি করে এটা করছে, বালিশ বটল রাখছে অথবা ইস্তেক করছে, আর ইস্তেক মনে করছে হয়তো বা আমি করছি বা তবু, আমরা এগুলো সবকিছুরই এক্সপ্রেশন দিতেছি এবং দিলাম। বাট এন্ড অফ দ্য ডে আমার দাগের এক্সপ্রেশন আমার কাছে নাই। সামনে হয়েছে এবং সোমবার যে ফেস ওইটা আমাদের কাছে, আপনি তো এটা জানেন না, ওটা আমি দেখিনি। যে ওনার যে ফেস, আমি তো 4 বছর ওনার সব ধরনের ফেস আমি দেখছি, রাগ, দুঃখ, কান্না, হাসি সবই দেখছি, বাট এইরকম এক্সপ্রেশন আমি জীবনে দেখিনি। মানে তার সবগুলো রগ বের হয়েছে এবং একটা মানুষের নিচ থেকে এটা করা ইম্পসিবল একটা ব্যাপার। ফেসের প্রত্যেকটা রগ দেখা যাচ্ছে তার। এটা খুব অদ্ভুত ব্যাপার। এমনি গলা টলার সময় দেখা যেতে পারে, কিন্তু কপালের রগ বের হয়ে গেছে, প্লাস হচ্ছে পিঠের দাগ। ডিজাইন করা যেটা শিখলাম, তো এটার কোনো আমি লজিক পাই। অন্যগুলো আমি যাই হোক আমি চিন্তা করতেছি যে ওইটা হইতে পারে, যে কেউ করতে পারে, এটা কোনো কিছু না, কিন্তু ওই জিনিসের কোনো লজিক আছে না। এ ধরনের ঘটনা তো আপনাদের অনেকেই থাকতে পারে যারা শুনছেন আমাদেরকে, তাই বলবো যে যদি জানা থাকে আপনাদের এরকম কোনো কিছু, তাহলে অবশ্যই আমাদের SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নম্বরে। আর আমাদের যদি SMS করে তো ছোট করে লিখতে হয়, যদি বড় সড়ো কোনো ধরনের কোনো ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাদের মেইল করুন। আর মেইল করতে হবে হচ্ছে শাউট ভূত FM, ভূত FM হলে আমি স্পেলিংটা একটু বলে দিই, BHOOT ভূত FM @radiofurti.fm এ SMS আপনি ইচ্ছা করলে আপনার ইমেল করে আপনার ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আমি বলতে পারবো যে আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জাকি আমাদের SMS করেছেন, এছাড়া SMS করেছেন শাফিন, SMS করেছেন দীর্ঘদিন, আচ্ছা SMS করেছেন মুন্না, এছাড়াও আমাদের SMS করেছেন হাসান ভৌতিস টিম, আচ্ছা ভূত FM এর ভৌতিস টিম এবং ভূত FM এর কাছে পিঞ্জু আমাদের SMS করেছেন। এছাড়াও ভুবান, ইশাক, চমক, রাফায়াত, আরশিয়া, নাভিদ, পলাশ, রনু এবং আমাদের SMS করেছেন শ্যামল, ওয়াসেক সহ আরো অনেকে। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এন্ড আমরা কি একদম একটা গান শুনে আসি, ফুয়াদ ফিচারিং তপু এবং আনিদার একটাই গান শুনে আসবো এবং তারপর আমরা আবার ব্যাক করবো। সো স্টে টিউন রেডিও ফুড এন্ড ডোন্ট স্টপ দ্য ফুড। ফিরে আসছি একটু পরেই। আমরা আছি আপনার সাথে এবং থাকবো আরো বেশ কিছুক্ষণ।
আর আপনাদের কাছ থেকে SMS পাচ্ছি, থ্যাংকস ফর বিং উইথ আস। অ্যান্ড সবসময় শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত FM। সামনে ঈদ, এবং ঈদে নিশ্চয়ই অনেকে এখন ঢাকার বাইরে যাচ্ছেন, এই মুহূর্তে অনেকে রাস্তায় আছেন। সুতরাং সেই রাস্তায় আপনাদের সঙ্গে হয়েছি আমরা, এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় অবশ্যই আমাদেরটা কানে শুনে এবং চোখে জানালার বাইরেটা দেখে আপনারা কোনো সমীকরণ মেলানোর চেষ্টা করবেন না। যাই হোক, আমাদের জিহান SMS করেছেন, লিখেছেন যে ভূত FM খুব ঝাঁকানাক একটা প্রোগ্রাম। ইজ ইট? এটা মানে ঝাঁকানাকা প্রোগ্রাম শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে হ্যাঁ, এখানে মানে কি বলবো, ড্রামস এর তারপরে গিটারের সলো পার্ট আছে, এরকম টাইপের কিছু মনে হলো না, সেরকম কিছুটা। যাই হোক, ভালো লাগছে নিশ্চয়ই, থ্যাংক ইউ। এবং লিখেছেন ভয় পাই তাও রেডিও অফ করি না, থ্যাংকস, আপনি অনেক সাহসী, আমি আপনার সাথে আছি। আর অঞ্জন লিখেছেন, ভাইয়া আমার ভূত FM শুনলে ভীষণ রকমের অনুভূতি হয়, ভীষণ রোমাঞ্চকর অনুভূতি হয়। অলরাইট, আমার নিজেরই হয় ভাই, আর আপনার হয় জেনে খুব ভালো লাগলো। আমাদের আসলে মানে এইটুকুই, মানে পাওয়া বলতে যদি বলেন তাহলে এইটুকুই, যে আপনার এই যে কিছু একটা আপনাকে ফিল করাতে পারছি, নট এটা যে কোনো কিছু আপনাকে বিশ্বাস স্থাপন করতে যাচ্ছি যে আমি ভূত আছে বা জিন আছে, আমি এইটার পক্ষে, মানে থাকুক বা না থাকুক, আমি কোন পক্ষে না, আমি একদম, আমি যদি বলেন তাহলে বলবো যে আমি আপনাদের পক্ষে। যাই হোক, এই শো রেগুলার করা যায় কি? তিনি বলেছেন ভাই রেগুলার করতে তো আমিও চাই, কিন্তু রেগুলার করতে আরো টাইম লাগবে, যেটা আমার যেটা মনে হয়। হাসান লিখেছেন, ভাইয়া এবং আপু আপনারা কমিউনিকেট করুন তাদের সাথে, যারা মানে এটা বলেছেন পুরোপুরি জাকি এবং জাকি আর হচ্ছে উপমাকে, যে আপনারা ট্রাই করুন যাদের কারণে আপনারা ভয় পাচ্ছেন তাদেরকে, তার সাথে কমিউনিকেট করতে এবং তাদেরকে লিভ করতে। হ্যাঁ, সেটা আমি গত দিন একটা ঘটনা বলেছিলাম, যেটা বাংলাদেশের না, আমেরিকার একটা ঘটনা বলেছিলাম। সেখানে ওই মহিলা যখন নিরুপায় হয়েছিল, তারা একজন মহিলা এবং তার মেয়ে, তারা যখন বলেছিল যে প্লিজ আমরা দুজনে একা থাকছি বাসায়, আমরা অনেক ভয় পাচ্ছি, প্লিজ আমাদেরকে লিভ করো, তখন কিন্তু কাজ হয়েছিল। এবং সুমন ভাই লাস্টলি বলছিলেন যে তিনি অনেকবার করে চিৎকার করছিলেন যে গেট আউট গেট আউট। তো এরকম ব্যাপারটা হয়তো হতে পারে, কমিউনিকেট করা যেতে পারে। নিপু লিখেছেন যে আমি এরকম একটা প্রোগ্রামের জন্য ওয়েট করছিলাম, আরো হরর কিছু শুনতে চাই। ওকে, আমরা চেষ্টা করছি ভাই আপনার সাথে থাকার এবং আপনাকে সেই অনুভূতিগুলো দেওয়ার, কিন্তু ব্যাপার হচ্ছে যখন কোনো কিছু ঘটবে তখনই জানাবো, বানিয়ে তো কোনো কিছু বলতে পারি না। রিতা লিখেছেন যে ভয় লাগে তবুও শুনতে ভালো লাগে। মানে এইটাই সেটা, যে আমরা যেটা চাই আপনার কাছ থেকে, যে ভয় লাগে তবুও শুনতে ভালো লাগে, আর মাঝে মাঝে ভয় পেতে ভালো লাগে। অপূর্ব লিখেছেন পাড্ডা থেকে যে মানুষের আগে জিনের সৃষ্টি, দেন মানুষ, আর জিনদের মাঝে ভালো খারাপ দুই আছে। হ্যাঁ, সেটাই, জিনদের মাঝে আমিও বলবো যে ভালো খারাপ দুই আছে। সো আমি সেটাই বলবো যে আপনাদের এরকম জানা যে সমস্ত ঘটনা আছে, সেই ঘটনাগুলো যারা আমাকে SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এই মুহূর্তে আমার সাথে আমি দেখতে পাচ্ছি যে আরো কিছু SMS রয়েছে। SMS করেছেন আমাদের ফুয়াদ, এবং তিনিও একটা ঘটনা শেয়ার করতে চেয়েছিলেন, এবং সেই ঘটনাটা তিনি যখন ক্লাস 9, আচ্ছা ও তিনি প্রায় 9 ইয়ার্স একটা ফ্রেন্ড পজেস ছিল, সেই ঘটনা তিনি শেয়ার করতে চেয়েছেন। অলরাইট, আমি প্রতিদিন অসংখ্য ইমেল পাই আপনাদের কাছ থেকে, এবং সেই ইমেলগুলো আসলে পড়ার জন্য প্রচুর সময় দরকার। আমরা চেষ্টা করি সেই ইমেলগুলো সব পড়ার জন্য, কিন্তু অনেক সময় পড়া হয় না আমাদের। সেই ইমেলগুলো পড়তে ইচ্ছে করে আমাদেরকে, যেমন ইমেল করেছেন নেহা রাজশাহী থেকে আমাদেরকে, এছাড়াও আরো অনেকেই, আমি একটু নামগুলো বলতে চাই একে একে। আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরফান সুদ্দা SMS করে ইমেল করেছেন শাহরিয়ার আপন, ডার্ক কিং 3, ফিবা মাহমুদ, রকিব জয়, নাফিস হোসাইন। তো ইমেল করার অ্যাড্রেসটা আমি একটু বলি। এছাড়াও দীপ্ত, এছাড়াও আমাদের SMS করেছেন শাহরিয়ার, আচ্ছা শাহরিয়ার আপনাকে অনেকগুলো সোহেল উদ্দিন সহ আরো অনেকে। সুতরাং যারা ইমেল করতে চান তারা তাদের যেটা করতে হবে VootFM@radiofurti.fm, এখানে আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের ইমেলটা করতে হবে। আমাকে রাজশাহী থেকে মিলন কুমার ইমেল করেছেন, এবং তিনি বলছেন 2007 সালের এক অমাবস্যার রাতে তিনি ঘুমিয়েছিলেন, এবং রাত প্রায় 2টা-3টার দিকে ঘোড়ার পায়ের শব্দ শোনেন তিনি, এবং তারা দুজনেই ঘরের মধ্যে ছিলেন, দুজনই ঘরে শুনতে পেয়েছিলেন এটা। এবং তার ঘরের পাশে চিকন রাস্তা আছে, যেমন পায়ে হাঁটার রাস্তা। সুতরাং তিনি ভয়ে লাফ দিয়ে উঠে জানালায় তাকিয়ে দেখেন যে আলো জ্বলছে, এবং
এরকম কিছু ঘটনা তার ঘটেছে তার জীবনে। তো এরকম মানে আমি সেটাই বলি যে প্রত্যেকটা মানুষের জীবনেই এরকম অসংখ্য ঘটনা থাকে। আমি রিসেন্টলি একটা ঘটনা জানি আখাউড়ার, সেই ঘটনা একটু বলতে চাই। আখাউড়াতে কিছুদিন আগে আমার কতগুলো পরিচিত মানুষ গিয়েছিলেন এবং তার যে কতগুলো ঘটনা আমি বলছিলাম যে আখাউড়া যদি কোনো ঘটনা আপনি জানেন তাহলে সেই ঘটনাটা আমাকে একটু জানাবেন প্লিজ। তো তারা শুনে এসে আমাকে যে ঘটনাটা বললো যে ওইখানে কিছু কিছু মানুষ আছে যারা জিন এক্সপেরিয়েন্স করেছে। তো এরকম তিনজন বন্ধু, সেই তিনজন বন্ধু বলছে যে হ্যাঁ আমরা দেখতে চাই যে জিন দেখতে কেমন লাগে বা কি অবস্থা, এরকম তারা সবাই খুবই উদ্যোগী হয়ে সবাই মিলে একসাথে তিন বন্ধু রওনা দিল যে ওই জায়গায় জিন দেখা যায় তো তারা দেখে আসবে। তো রীতিমতন যে জায়গায় জিন থাকার কথা একটা বাড়ি, সেই বাড়ি একটা রুমে নাকি জিন আছে। তো তারা সবাই মিলে তিনজন মিলে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে তারপরে লাইন ধরে দেখছে অনেক মানুষ এসছে এবং অনেক মানুষই এই জিনের কাছ থেকে অনেক কিছু নেয় বা জিনের কথা শোনে বা এরকম দেখে আর কি। তো সবাই লাইন ধরে এরকম দাঁড়িয়ে আছে। তারাও তিনজন মিলে লাইন ধরে আছে। তারা অনেক দূর পর্যন্ত হেরেছে, এরা বেশ ক্লান্ত। তো তারা ক্লান্ত হয়ে বসেই পড়েছে লাইনের মাঝখানে। হঠাৎ করে শোনা গেল যে ঘরের ভেতর থেকে নাকি জিন এরকম বলেছে যারা, এটা কিন্তু একদমই শোনা একটা ঘটনা। তো যাই হোক বলছে যে তিনটা লোক এসছে, সেই তিনটা লোক নাকি আমাদের দেখতে যায়, সে তিনজনকে আগে ডাকো, তিনজন একসাথে এসছে। তো ওরা যে তিনজন একসাথে এসছে এটা ওইখানকার কারো জানার কথা ছিল না। তারপরেও একজন এসে বললো যে আপনাদের তিনজনকে ডাকছে, বাকি সবাইকে পরে আগে আপনারা তিনজন যাবেন। তো সেই তিনজন ঘরের মধ্যে ঢুকলো এবং ঘরের মধ্যে ঢোকার পরে দেখলো পুরো ঘরটাই অন্ধকার। ঘরের মধ্যে কিচ্ছু নেই, একদম পুরোই অন্ধকার এবং কাউকে কোনো কিছু দেখা যাচ্ছে না, মানে ঘুটঘুটে অন্ধকার, দেখা যাবে কি। কিন্তু আওয়াজ শোনা গেল যে একটা মেয়েলি টাইপের একটা গলা, সেই গলা থেকে একটা আওয়াজ আসলো এরকম যে তোরা তিনজন ফাজলামি করতে আসছিস, সেখানে বিশ্বাস করিস না, এরকম ধরনের একটা আওয়াজ আসলো। এবং তারপরে বললো যে তোর সঙ্গে টর্চ লাইট নিয়ে এসেছিলি, টর্চ লাইট কোথায়? তো তিনজন মিলে একসাথে হাত দিয়ে দেখলো যে না, তার তিনজন সত্যি টর্চ লাইট নিয়ে আসছিল, কিন্তু টর্চ লাইট তো তাদের তিনজনের হাতেই, যেহেতু গ্রামের মতো জায়গায় টর্চ লাইট তিনজনের হাতে, কোনো টর্চ লাইট ছিল না। তারপরে বলে যে তোদের টর্চ লাইট তো এইখানে। এবং কি অদ্ভুত ব্যাপার, তারা তিনজনই দাবি করেছে তারা টর্চ লাইট নিয়ে ঢুকেছিল, কিন্তু টর্চ লাইট গুলো তাদের হাতে ছিল না, পাওয়া গেল ওই ঘরের মধ্যে। কখন তাদের হাত থেকে নেওয়া হচ্ছে, কিভাবে ঘরে গেল তারা কিচ্ছু জানে না। এবং ওই টর্চ লাইট দেওয়ার সময় যখন দেখলো যে কেউ একজন টর্চ লাইট দিচ্ছে অন্ধকারের মধ্যেই একটা হাত, এবং হাতে বেশ তিনি বললেন, তারা বলে যে হাতটা অনেক কেমন যেন লোমশ টাইপের একটা হাত। সেই হাতটা নিয়ে তারপরে সেই হাতে তাদেরকে টর্চ লাইট গুলো ফিরিয়ে দেওয়া হলো। এটা কিন্তু একদমই আমার মানে জানা, তাদের কাছ থেকে তাদের মুখে শোনা ঘটনা। আমি জানি না যে এটা সত্যি মিথ্যা, কিচ্ছু বলতে পারবো না। হয়তো আখাউড়ায় আপনারা যদি জান, আপনারা এই ধরনের ঘটনা শুনতে পারেন বা জানতে পারেন। এবং টর্চ লাইট দেওয়ার সময় তারা সেই হাতের স্পর্শ পেয়েছিল এবং বলল যে অন্ধকারে কিছুই দেখতে পায়নি, কোনো চেহারা বা কোনো মানুষের আকৃতি কিচ্ছু না, জাস্ট ওই হাতের স্পর্শ। এবং সেটা ছিল ভয়াবহ রকমের, যে মনে হচ্ছে অনেক মোটা কেউ, অনেক মানে কি বলবো যে খসখসি টাইপের হাত, এরকম ধরনের কেউ তাদেরকে টর্চ লাইট গুলো ফিরিয়ে দিয়েছিল। এই হচ্ছে ঘটনা। যাই হোক, আপনারা যদি আপনাদের ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাদের SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে 940 নম্বরে। আমরা আর একটা ছোট্ট ব্রেক নিব এবং ব্রেকের পরেই আমরা ফিরে আসবো আবারও। ইন দ্য মিন টাইম আমাদের ইমেলও পাঠাতে পারেন। ইমেল করার নিয়মটা আমি বলছি, bhutfm@radiofurti.fm। আমি বানানটা বলেছি BHOOTFM@radiofurti, মানে ফুর্তিও কিন্তু তাই, FOORTI ফুর্তি, radiofurti.fm। এখানে আপনি ইচ্ছা করলে আপনার SMS, আপনার ইমেল গুলো পাঠিয়ে জানাতে পারেন যে আপনার ঘটনা, এবং আপনি যদি শেয়ার করতে চান আপনার ঘটনাগুলো রেডিও ফুর্তিতে এসে, তাহলে ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করতে পারেন। চলুন একটা গান শুনে আসি, আর আপনাদের SMS এর অপেক্ষায় থাকলাম। আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি ইনফ্যাক্ট, আর অবশ্যই জানাতে ভুলবেন না। আমরা আছি আরো বেশ কিছু করে আপনাদের সাথে। একটা গান শুনি। সাথে থাকুন, ফিরে আসছি একটু পরে। Radio Furti 88.1 FM.
রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে। আমার সাথে রয়েছেন সুমন ভাই আছেন, তপু ভাই আছেন এবং উপমা আর জাকি এখন আছেন। উপমা, আপনি এখন তো একটু নর্মাল হয়েছেন মনে হয়, এখন নর্মাল হয়েছেন। তো এখন মানে আমি আর বেশিক্ষণ আটকাবো না। থ্যাংকস ফর কামিং অ্যান্ড আমার যে ভালো থাকবেন আর কালো জিনিস একটু অ্যাভয়েড করবেন, এটা আমার অ্যাডভাইস একদম পুরোপুরি। আমি অবশ্যই চেষ্টা করব, এর আগে আমাকে অনেকে বলেছে, আমি চেষ্টা করব। আর যেটা থ্যাংকস আপনাদেরকেও, আর যারা শুনছে তাদেরকেও থ্যাংকস, এবং অবশ্যই সাবধানে থাকবে সবাই। আর আমি একটা জিনিস খুব ফলো করি, যেটা হলো যে প্রতিদিন মাগরিবের নামাজের শেষে আমি 3 বার আয়াতুল কুরসি পড়ি এবং সকালে ফজরের নামাজের পর 3 বার পড়ি। তো এই জিনিসটা আমি খুব ফলো করি এবং আমার মনে হয় আল্লাহর রহমতে আমার উপর থেকে অনেক বিপদ হয়েছে, অনেক, এবং অনেক অ্যাটাকের চেষ্টা আমার উপরে হয়েছে, বাট আল্লাহর রহমতে এখন আমি দিব্যি বেঁচে আছি, আপনাদের সঙ্গে সুস্থ শরীরে আছি। আমার মনে হয় যে আরো আপনি অনেকদিন দীর্ঘদিন এরকম সুস্থই থাকবেন এবং আমরা সবাইকে চাই যে এরকম সবাই ফলো করুক এরকম কিছু ব্যাপার। আর বিশ্বাস করা না করা তাদের ব্যাপার। আমি যে বললাম আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, তো এটা কেউ বিশ্বাস করেছে কি করেছে না আমার এটা কোনো আসলে কোনো ব্যাপার আমার সাথে হয়েছে, আমি ফিল করেছি, আমি সবার সাথে শেয়ার করলাম, আপনাদের সাথে করলাম, সবার সাথে করলাম। শুনে কার কিরকম লেগেছে সেটা তাদের ব্যাপার। তবে হ্যাঁ, পৃথিবীতে যেহেতু আমরা মুসলমান, আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর কোরআন বিশ্বাস করি, তো সেখানে একটা স্পষ্ট উল্লেখ আছে যে আল্লাহ 2টা জিনিস বানাইছে, একটা হচ্ছে জিন, একটা হচ্ছে ইনসান। আমরা হচ্ছে ইনসান, তো আরেকটা জিনিস নিশ্চয়ই আছে, সেটা হচ্ছে জিন। তাহলে সেটা কোথায়? সেটা নিশ্চয়ই আমাদের সাথে কোনো না কোনো ভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, এবং সেটাকে আমাদের সেবার জন্যই তৈরি করা হয়েছে। তো সেটা আমাদের সেবা যখন করতে পারবে না, তখন পৃথিবীতে সবকিছুই কিন্তু আমাদের সেবার জন্য তৈরি হয়েছে, এভাবে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। তো সেটা আমাদের সেবা যখন করতে পারবে না, আমাদের তো একটু যোগাযোগ তো আমাদের সাথে করবেই, সেটাই। তো ভয় পাওয়ার কিছু নেই, তাদের চেয়ে আমরা বেশি পাওয়ারফুল। একদম একদম, আমাদের সবাই যারা আছেন তারা অনেক সাহসী। জাকি ভাই, আপনাকেও অনেক, আমার মনে হয় জাকি ভাই আপনাকেও থ্যাংকস যে আমরা বলার সঙ্গে সঙ্গে আপনারা রাজি হয়ে গিয়েছিলেন এবং আজকে কষ্ট করে এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। রেডিও ফুর্তির সবাইকে আজকে যারা আছেন, বিশেষ করে সুমন ভাই, আর ফরচুনেটলি পেয়ে গেছি তো ভাই, যে সবাই স্পেশাল গেস্ট। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আর আমরা আবারও ফিরে যাই সুমন ভাই। আমরা তো শেষ করার আগে যেটা আমরা বলি আর কি আল্লাহ হাফেজ। সামনে আবার কিছু বলো, সামনে যেটা ঈদ আছে। সামনে ঈদে আমার কোনো অ্যালবাম নাই, তো ইনশাল্লাহ সামনে খুব শীঘ্রই আসবে। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডেতে। আর আরেকটা হচ্ছে গিয়ে এইসব জিনিসগুলো, এটা সুমন ভাই আমার চেয়ে অনেক বেশি এক্সপিরিয়েন্স, এবং আমার মনে হয় ওই দিন আমি অনেক সাহসী ছিলাম, বিকজ সুমন ভাই ওখানে ছিল। তো এরকম খুব বেশি এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আমার ভবিষ্যতে নাই সুমন ভাই, আগের থেকে অসুবিধা নেই। বাট ইনশাল্লাহ সুমন ভাই যে কাজটা করছে, এটা আমি মনে করি যে আমরা এই গল্পটা করছিলাম যে মানুষ ভূত ভুলে গেছে। আগে আমরা ভূতের গল্প শুনতাম, শুনে ভয় পেতাম, দাদা দিন শোনাতেন, ওই জিনিসটা আর এখন দেখা যায়। খুব অদ্ভুত ব্যাপার কি, আমরা যখন ভূত এফএম করতে গেলাম, আমি যখন দেখি যে ফুর্তির গেট দিয়ে বের হওয়ার সময় এখান থেকে শুরু করে সিঁড়িতে যতগুলো লোকের সাথে দেখা হয়, প্রত্যেকটা লোকে যদি বলেছে ভাই ভূতের কোনো ঘটনা আছে কি আপনার? আছে। গাড়িতে ওঠা পর্যন্ত আমি শুনলাম যে হ্যাঁ, যিনি গাড়িটা চালাচ্ছেন তার কাছেও ভূতের ঘটনা আছে। মানে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু হলেও জানে। এটা আসলে ভূত কি ভূত না, এটা সময় ভালো জানে। মানে আনএক্সপ্লেইন কিছু জিনিস যেটা আমরা এক্সপ্লেইন করতে পারছি না, মানে এক্সপ্লেনেশন নাই, ওইটারই আমরা কেউ ভূত বুঝি, কেউ এটা বুঝি, এটা মানে ওইটা যার যার পার্সপেক্টিভ একদম। বাট হ্যাঁ, মানে এই যে তবু যেটা বলছিল যে এইসব জিনিসপত্র যে আনএক্সপ্লেইন ফেনোমেনা বলি বা যাই বলি ঘটনা, এইসব জিনিসের কথা মানুষজন আগের মতো কথা বলে না। মানে সবকিছু একটা চেঞ্জ হয়, সোসাইটি থেকে শুরু করে সবকিছু। আমি আজকেও তোর সাথে আলাপ করছিলাম যে এখন আমরা অনেকেই নতুন জেনারেশন, আমরা বিজি, ফেসবুক ইন্টারনেট অনেক কিছু নিয়ে আমরা একটা সময় কিন্তু আমাদের মধ্যে ব্যাপার, ছোটবেলায় আমরা একসাথে বসে ভূতের গল্প শুনতাম বা পড়তাম বা গল্পের বই পড়তাম। একসময় নিউ মার্কেটে ভয়ঙ্কর রকম সব বই পাওয়া যেত ভূতের গল্প নামে, ভৌতিক গল্প নামে 1, 2, 3, 4, 5, 6 পার্ট। এখন কিন্তু এগুলো দেখা যায় না।
সো ওইটাই ভূত মানুষজন বা এই ভূত কনসেপ্টটা বা এই আনএক্সপ্লেইন এইসব জিনিসপত্রের কনসেপ্টটা মানুষজন মনে ভুলে গিয়েছিল। বাট থ্যাংকস টু রেডিও ফুর্তি আমি আজকে চিটাং থেকে আসলাম এবং আমার সাথে যত মানুষের দেখা হয়েছে রাস্তাঘাটে যাতে আমি চিনি না ইউজুয়ালি বলে যে আমি আপনার খুব ভালো ফ্যান, এই গানটা ভালো হয়েছে, ওটাই ব্যাপার। এখন এটার সাথে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে যে হচ্ছে এই যে ভূত কবে আসতেছে আমরা আমরা চাই মানুষজন একটু শুনুক, মানুষজন মজা পাক, সেটাই সেটাই আউট অফ দ্য বক্স একটা কিছু করলে প্রথমে তো মানুষজন একদম ধরে নিবেই, ওইটাই কেউ আবার বলবে বা নতুন একটা জিনিস সেটা ভালো। সো একটা নতুন একটা মাত্রা যোগ হোক এইসব এন্টারটেনমেন্টের মাঝে, এটা খারাপ নেই। সো এনিওয়েজ আর ওই তৎপরতা ধরে বলছি সামনে ঈদে আমার অর্থনের কোনো অ্যালবাম নেই, বাট এই মুহূর্তে আমি ভ্যালেন্টাইন্স ডেতে কোনো অ্যালবাম বের করার আমার প্ল্যান নাই। করেছি খুব সুকৌশলে, খুব সুন্দর একটা বুদ্ধি, অ্যালবাম অনেক বিক্রি হবে দেখে, সেটাই তপুর অ্যালবাম ভ্যালেন্টাইন্স ডেতে, মানে ব্যাপারটা কিন্তু পুরোই একে হবে যাই হোক। থ্যাংকস ফর লিসনিং, যারা যারা আজকে শুনেছেন অসংখ্য ধন্যবাদ। এবং নেক্সট উইক তো ঈদের সময়, তো ওই সময় আমরা কবে কেমন ঈদের আসলে আমাদের প্ল্যানটা কেমন জানি না এখন, না আমরা এখনো জানি না। তবে আমরা অনেকেই তো বলছে যে শো রিপিট করতে, অনেকগুলো শো, তো আমরা চেষ্টা করবো যে বেস্ট অফ এরকম কিছু একটা করার বা কিছু ভালো দেখা যাক, আমরা চেষ্টা করছি সেটা, হোপফুলি এরকম কিছু একটা হবে। হ্যাঁ তাহলে তো খুবই মজার একটা হয়ে মজা করে। ফাইন, সো নেক্সট উইকে আমরা সশরীরে বা লাইভ আমরা না থাকলেও আমরা কোনো না কোনো ভাবে থাকবে। একদম একদম। আর আরেকটা জিনিস হচ্ছে বুদ্ধিস্টের শুটিং ট্রেন নিয়ে আমরা খুবই জোরের উপরে লিটারেলি, সো সবসময় আমরা সবাই আসতে পারছি না, বাট দেন আগে আমরা চেষ্টা করছি। তো মাঝে মাঝে আমাদের একটু সেদিক হয়, মিসটেক হয়। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি সময় আমার মনে হয় যারা শুনছেন তাদের বেশি বেশি আসতে হবে। এক্স্যাক্টলি, আমার মনে হয় যে অনেকের কাছে অনেক ধরনের এক্সপিরিয়েন্স, অনেক ধরনের স্টোরি থাকে। এরকমও যদি হয় যে কারো কাছে খুব ইন্টারেস্টিং স্টোরি আছে, উনি নাম প্রকাশ করতে যাচ্ছেন, যাচ্ছেন না, নেম প্লেস এগুলো উচ্চ রেখে বলতে চান, অবশ্যই বলতে পারেন। আমরা পুরোপুরি কনফিডেন্সিয়ালিটি আমরা মেনটেন করবো এবং আপনি সে কথা বলে চলে যাবেন, কেউ কাউকে বলবো না, অথবা আপনি যে কথা বলতে নাও চান আমরা নিজেরাই বলবো না, একদম সমস্যা না একদম। বাট আমরা চাই মানুষজনের এক্সপিরিয়েন্স বা কোন রকম কনফিউশন বা কোন রকম আনএক্সপ্লেন করা আমরা কিছু থাকলে আমাদের বলুক, তাহলে আমরা নতুন জিনিস পাবো। আমরা তো মাত্র 3 জন মানুষ, আর ওই দিকে আসলে আমরা 4-5 জন মিলে আমাদের তো আর প্রতিদিন আমাদের সাথে দেখা করে না ব্যাপারটা। এনিওয়েজ থ্যাংকস ফর লিসেনিং এবং আজকে অ্যাকচুয়ালি ভালো লাগলো, অনেক 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 আসলে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আসলে আপনাকে, ধন্যবাদ স্পেশালি সুমন ভাইকে, সারপ্রাইজ ছিল, সুমন ভাই একটা সারপ্রাইজ দিয়েছেন ভাই, অনেক ক্ষেত্রে আরো আসবে ব্যাপারটা আবার সবাই এর আগে সবসময় সিঙ্গার, কারণ আমি নিজেই সারপ্রাইজ কয়দিন আগে যে গাড়ি গেছে লাইক ও মাই গড। যাই হোক কম যেতে হয় আমার লাইফে, এরকম আমি আশা করছি। বেশি বেশি করে আমি খুশি হবো, বেশি বেশি আসতে হবে, আমি আসতে হবে। আর ইন দ্য মিন টাইম নেক্সট 2 উইক রাসেল একটু তোমার ভিডিওটা দেখাইছি, একদম একদম তুমি দেখতে। আচ্ছা আমি না ওটা বললামই না, তো আমি তো মানে আমি দেখে আমি যতটুকু মনে করেছিলাম যে ধানগুলোর মতো, কিন্তু এতটা জায়গা জুড়ে মানে অর্ধেক পিকটাই পুরো ভরে আছে, এতটা ডিজাস্টার হয়েছে। আমি যে মানে এটা চিন্তা করি না, আমি যখন ভিডিও দেখলাম তখন ভাবছি ও মাই গড এত হিউজ, মানে সবচেয়ে মজার ব্যাপারটা ছিল ওইটাই যে আমি নিজে কিছু টের পাইনি, কম্পিউটার পেল আমার উপর দিয়ে গেল। আর সবাই যারা আপনাকে দেখেছে তারা টের পেয়েছে, তাদেরই এটাই আমি কম বুঝেছি। এবং আপনি বুঝছেন, আপনিও কিন্তু জিনিস পেয়েছেন, সেটা হচ্ছে আপনার চেহারা দেখে ওরা একদম ফিল করছে, ওদের চেহারা দেখে আপনি বুঝতে পারছেন যে আপনার চেহারা হ্যাঁ আছে। ওটা তো এনিওয়েজ আজকে তাহলে আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। তুমি চাইলে আরো 2 ঘন্টা চালাইতে না, কোনো শখ নাই। আমি একা মানে মাসুম, আমি গতবার একটা বলেছি মাসুম গত ঈদে যেটা হয়েছিল, গত ঈদে মাসুম এরকম ভাবে আমি বলছিলাম কিছু মিউজিক টিউজিক আমাদের এরকম ঠিকঠাক করতে হবে, আর ভূত এফএমের আগের শো গুলো একটু শুনতে বলছিলাম আর কি, মাসুম শুনতে হবে। তো আমরা অফিস লিভ করছি এই সময়, সে আমাকে জাস্ট এসে বললো, মানে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ারের কথা বলছি, সে আমাদেরকে জাস্ট বললো যে আপনারা সবাই চলে যাচ্ছেন, আপনারা কি মনে করেন যে আমি এই সময় ওই শো এর ওইগুলো এক শুনবো? আপনারা পাগল পাইছেন ব্যাপারটা, যেটা একা করা ঠিক না। আমার মনে হয় যে আমরা বিদায় নিই এবং ঈদের আগে
যেহেতু আজকে শেষ হয়ে যাচ্ছে, সবাই ঈদ মোবারক, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। এবার একটু গরু টরু কম দেখা যাচ্ছে শহরে, কম দেখা যাচ্ছে। এনিওয়ে ইনশাআল্লাহ এর সাথে ভূতের কোনো সম্পর্ক নেই, এর সাথে কোনো সম্পর্ক নেই। আমরা অ্যাসিউরিটি দিতে ভূত রেড মিট খায় না, পুলিশ মাছ টাছ এরকম শুনছিলাম, এরকম নাকি অনেক কিছু খায়। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশেষ করে সুস্থ থাকলে আপনারা সাহসী থাকবেন, সাহস থাকলে ভূত এফএম শুনতে পারবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং যাওয়ার আগে আরো একবার রাফা ফিচারিং তবু আমার খুব ভালো লাগে এই গানটা এবং সত্যি একটু প্রসূর্ত আসলে এই জায়গাটাতে শেখে। Stay tuned, ready for the end, don't stop the ফুর্তি। কথা হবে আবারও আগামীকাল।